হারামি, তুই কিস কেন করলি আমায়? কেন জানো? তোমার ভালো লাগেনি? আসো, আরেকটা দেই। কুত্তা, তোর সাহস কত বড় তুই আমার সাথে এমন করিস? তোর ভালো হবে না কখনো, দেখে নিস। ভালো কি চেয়েছে জান? আমার তো তুমি হলেই হবে বারবিটাও। বাজে ছেলে, কুত্তা, হারামি, তোর বাদর গাদা হনুমান। তুই একটা বেয়াদব। হোয়াট এ কথা জান। এটা আবার কি? তুই একটা বাজে ছেলে। আরে জান, বাংলায় বাংলায়। এত কঠিন কঠিন ভাষা বললে বুঝতে অসুবিধা হয়। তা আমি তোকে বাংলাতেই বকা দিচ্ছি আর তুই বাংলাতেই কথা বলছিস। কিন্তু আমার তো মনে হচ্ছিল তুমি অন্য কোনো ভাষায় আমার কাছে আদর চাইছিলে। কিন্তু এটা যে বকা, সেটা তুমি না বললে তো বুঝতেই পারতাম না সিনিয়র জানো। আমি সিরিয়াস মুডে আছি আর তুই মজা করছিস। আমি তোকে বকা দিচ্ছি আর তুই হাসছিস, বাজে ছেলে একটা। বেবি, তোর মুখের খিস্সিটাও না এত সুন্দর লাগছে যে আজকে না শুনলে বুঝতেই পারতাম না কেউ খিস্সিগুলো তো সুন্দর করে দিতে পারে। তুই আসলে একটা বাজে ছেলে, বেয়াদব কোথাকার। সবাই সেটা বলে যান। এত ভালো আর ভদ্র হলে তোমার সাথে রোমান্স করবো কি করে গো? আসলে তোর লজ্জা শরম নেই না? কাকে কি বলছি আমি? আরে যান, লজ্জা তো নারীর ভূষণ, তাহলে আমার থাকবে কি করে? হ্যাঁ হ্যাঁ, তুই লজ্জা শরমগুলো গিলে খেয়ে ফেলেছিস। আরে বাবা, এত লজ্জা পেলে তোমার মতো আগুনের সাথে প্রেম করা যায় নাকি? তার উপর আবার রোমান্স করবো কি করো গো বেবি? থাম থাম। আর গভীরে যাওয়ার দরকার নেই, তুই তো দেখছিস সবাইকে সবটা ডিটেলসে বলে দিবি। বলবো না জান, বলবো না, করে দেখাবো। তুই কি করবি রে? হ্যাঁ, কি করবি তুই? কেন জান, জানো না বুঝি? ইয়ে করবো। ইয়ে, মানে, আর তুই আমার আমার সামনে আসছিস কেন? আমি আদরের কথা বলছি। আর তোমার কাছে আসি কিসের জন্য জানো না? তোমার ওই মিষ্টি ঠোঁটের স্বাদ নিতে। তুই একদম আমার কাছে আসবি না, তাহলে কিন্তু আমি চিৎকার করবো। আর চিৎকার করলে করো, সবাই বলবে বিয়ের আগে আমাদের বাসর হচ্ছে, তাই তুমি এরকম চিৎকার করছো। লুচু ছেলে তো কখনো ভালো হবি না তুই। একদম আমার সামনে আসবি না, তাহলে কিন্তু আমি সত্যি কানা করে দিব। বললাম তো, আমি তোমাকে হেল্প করব। ঈশানের কথাতে নীলাশার গলাটা শুকিয়ে কাঠ হয়ে যায়। ও যখনই কান্না করার জন্য একটা চিৎকার দিতে যাবে, তখনই ঈশান ওর একটা হাত ধরে নিজের কাছে নিয়ে আসলো। তারপর মুখের একপাশে হাত দিয়ে ওর ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। পাগলের মতো কিস করতে লাগলো ও। এরকম কর্মকাণ্ডে স্তব্ধ হয়ে গেছে নীলাশা। ঈশানের ডাকে রেসপন্স না করে আর পারল না নীলাশা। দীর্ঘ 5 মিনিট পর ঈশান নীলাশার ঠোঁটের স্বাদ নেওয়া শেষ হলে ওকে ছেড়ে দেয়। তখন নীলাশা হাঁপাতে হাঁপাতে বলে, বাজে ছেলে একটা, তুই বারবার শুধু আমার 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 সাথে এমন করিস তুই। তোর ভালো হবে না কখনো, তুই কখনো বউ পাবি না দেখিস। কেউ তোর সাথে প্রেম করবে না। তোমার ঠোঁটে যে মিষ্টি, তোমার ঠোঁটের উপর রোমান্টিক না করলে আমার দিনটা ভালোই যায় না। আর শেষে আমার বউ হিসেবে তুমি হলেই হবে। তোমাকে ভালোবাসতে চাইছি। এখন তুমি রাজু হয়ে গেলেই সবটা ঠিক হয়ে যাবে। বলো না জান, তুমি আমাকে ভালোবাসো? কুত্তা ছেলে, আমি তোকে কখনোই ভালোবাসতে যাব না। বল ভালোবাসবে কিনা, নাহলে কিন্তু আরেকটা দিব। কথাটা বলে একটু এগিয়ে যেতে নিলে শরীরে প্রচণ্ড পরিমাণে রাগ মাথায় উঠে যায় ওর। আর দেরি না করে সজোরে 2টা থাপ্পড় মেরে দেয় নীলাশা। ঈশান অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে নীলাশার দিকে। তারপর একটু মুচকি হেসে গালে হাত বোলাতে বোলাতে ঈশান বলল, হুম, হাতগুলো কি নরম জান। তোমার হাতগুলো কি তুলোর তৈরি নাকি? এত সুন্দর করে যে থাপ্পড় মারতে পারো, সেটা তো জানতামই না। তোমার তো সবকিছুই আমার কাছে ভালো লাগে। নীলাশা ভেবেছিল ঈশান ব্যথা পেয়েছে, তাইও রাগ করে এখান থেকে চলে যাবে। কিন্তু এখানে সেটা না করে উল্টে মুচকি মুচকি হাসছে। তাই ও এবার বেশি রাগী কণ্ঠে বলতে লাগলো, তোর কখনো ভালো হবে না। তুই সিরিয়াস কথাগুলো সব মজা ভেবে নিস, তাই না? দেখিস তোর লাইফটা পুরোটাই মজা হয়ে যাবে। তুই কখনো ভালো থাকতে পারবি না, শুধু আমায় টর্চার করিস তুই। তোর বউ তোকে টর্চার করবে, দেখিস তুই। ওসব দিয়ে লাভ নেই জান, কারণ তুমিই তো আমার বউ হবে। আর তুমি আমার বউ হলে তো আমি কিছু করব না, সবসময় তোমাকে জড়িয়ে ধরে রাখবো। আর সবসময় তোমার ঠোঁটের মিষ্টি খাবো। উফ, লুচু ছেলে একটা, তুই কি কখনো মানুষ হবি না? এই ছেলেটাকে মানুষ করতে তোমাকে চাই জান। তুমি আসলে আমি ঠিক হয়ে যাব। দেখো, তুমি শুধু আমার লাইফে এন্ট্রি নাও, দেখো আমি কতটা ভালো হয়ে যাই। সব সময় শুধু তোমাকে আদরের উপর রাখবো। আর এই শয়তানটা আমায় পাগল করে দেবে। তুই থাক, আমি এখান থেকে চলে যাচ্ছি। আর ফিরেও আমার পেছনে ঘুরবি না তুই। যদি আমাকে ফলো করিস না, তাহলে তোর একদিন কি আমার একদিন। নীলাশা রাগে সেখান থেকে চলে গেল। আর ঈশান মুচকি মুচকি হাসতে লাগলো। এর মাঝে ঈশানের বন্ধুগুলো এসে ওর সাথে কথা বলতে লাগলো।
এখানে কি হয়েছে আপনারা বুঝতে পারলেন না তো? নীলাশা কিন্তু ঈশানের থেকে 2 বছরের সিনিয়র। কয়েকটা দিন আগে নীলাশা এখানে ট্রান্সফার নিয়ে আসছে। আর প্রথম দেখাতেই ঈশান ওর প্রেমে পড়ে গেছে। তাই তো ঈশান ওর পেছনে পেছনে পড়ে আছে। কিন্তু নীলাশা ওকে পাত্তাই দেয় না, কারণ নীলাশা দেখতে প্রচণ্ড পরিমাণে সুন্দরী। আর তাই যে কোনো ছেলেই ওর ওপর ফিদা হয়ে যায়। এই বিষয়টা ঠিক তেমনটাই হয়েছিল। কিন্তু ঈশান ওকে মন থেকে ভালোবাসে, কিন্তু নীলাশা সেটা বুঝতেই পারে না। আর বরাবর ঈশানের সিনিয়র আপু মেয়েগুলোর ওপর একটু দুর্বলতাই কাজ করে। তার উপরে যখন প্রিয় মানুষটা সিনিয়র, তাতে তো আর কোনো কথাই নেই। তো সেদিনের মতো ক্লাসগুলো শেষ করে আবারও ছুটির পর নীলাশাকে কিছুক্ষণ বিরক্ত করে তারপর বাসার দিকে চলে আসে। বাসায় এসে কলিং বেল দিতে ভাবি এসে দরজা খুলে দিল। ঈশান কিছু না বলে ভেতরে যেতে গেলে তখন ভাবি প্রশ্ন করলো। তোমার গালগুলো এরকম লাল কেন? কি হয়েছে ঈশান? ভাবির কথাতে ঈশান গালে হাত দিল। বুঝতে পারলো নীলাশা থাপ্পড় মেরেছিল, তাই হয়তো এভাবে লাল হয়ে আছে। তাই ও কথা ঘোরানোর জন্য বলল, কই, না তো ভাবি। এমনিতেই মনে হয় রোদ্রের মধ্যে এসেছে, তাই হয়তো লাল হয়ে আছে। কিন্তু তোমার তো মনে হচ্ছে কেউ তোমাকে সজোরে কয়েকটা লাগিয়ে দিয়েছে, সেই জন্য এরকম ফর্সা গালটা লাল হয়ে আছে। কে আমার দেবরের গায়ে হাত দিয়েছে বলো? তার একদিন তো আমার একদিন। আরে ভাবি, তুমি শুধু শুধু উত্তেজিত হচ্ছ। তেমন কিছু হয়নি, বললাম তো। ঠিক তো? আরে হ্যাঁ, ঠিক আছে। তাহলে বিশ্বাস করলাম, যাও গিয়ে ফ্রেশ হয়ে খেতে আসো। ভাবির কাছ থেকে ঈশান কোনো রকমে ছুটে পালিয়ে গেল। কারণ ভাবি ওকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। নিজের ভাইয়ের থেকেও বেশি নিজের ছেলে মনে করে। সেজন্য ওর কিছু হলে সেটা বুঝতে পারে। ঈশানের কখনো যদি জ্বর হয় কিংবা শরীর অসুস্থ হয়, আব্বু আম্মুর থেকে বেশি টেনশন ভাবি করে। আর এমনকি কান্না পর্যন্ত করে। তাই কিছু হলে ভাবি সেটা খুব ভালোভাবেই বুঝতে পারে। রুমে এসে ফ্রেশ হয়ে তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে হঠাৎ করে নীলাশার কথা মনে করে বলল, দেখি আমার জানটা বাসায় পৌঁছেছে কিনা, একটু জ্বালাই তাকে। এসব কথা ভেবেই তারপর নীলাশার নাম্বারে আবার কল দিল। একবার বাজতেই ও পাশ থেকে কলটা রিসিভ করলো। আর সাথে সাথে ঈশান বলতে লাগলো, জানো, আমার সিনিয়র বেবিটা কি বাসায় পৌঁছেছে? তুই আবার আমায় ফোন দিয়েছিস? তোকে না বলেছি তুই আমায় কল করিস না আর ডিস্টার্ব করবি না, তাহলে কিন্তু। আমি জানি তো, তাহলে তুমি কিছু করতে পারবে না, কারণ আমি ডিস্টার্ব করলে সেটা তোমার আরও ভালো লাগে। তুমি চাও আমি তোমাকে সব সময় ডিস্টার্ব করি, সব সময় তোমার পেছনে পড়ে থাকি। না, আমি চাই না, কারণ আমি তোকে সহ্য করতে পারি না। আর তুই আমার থেকে জুনিয়র, তুই যেটা চাস সেটা কখনোই সম্ভব না। তাই প্লিজ আমায় ডিস্টার্ব করিস না আর। সত্যি তো, আমি দৌড়ে গেলে তুমি ভালো থাকবে তো? আমি তোমাকে ডিস্টার্ব না করলে ভালো থাকতে পারবে তো? ভালোবেসে কথাটা না বলে তুমি হ্যাপি হবে তো? হব। এখন দয়া করে যে কথাগুলো বলি সেটা কর, তাহলে আমার থেকে খুশি আর কেউ হবে না। তুমি কি মনে করেছো তোমার কথাতে আমি তোমার পেছনে ছেড়ে দেব? কখনোই না। আমি তোমাকে কখনোই ছাড়বো না। তোমাকে প্রচণ্ড ভালোবাসি, তাই কখনোই তোমার পেছন থেকে সরবো না, কিছুতেই না। উফ, এই বেয়াদবটা আমার জ্বালিয়ে মারবে। তোর কখনো ভালো হবে না, দেখিস তুই। তা হারামি, তুই আমাকে আর কখনো কল করবি না, তাহলে কিন্তু আমি। তাহলে কি সর্বোচ্চ ব্লক করে দিতে পারবে? এর থেকে বেশি কিছু তো করতে পারবে না। ব্লক করলে কি তুই আর আমার নাম্বারটা খুঁজে পাবি না, নাকি প্রত্যেক দিন নতুন নতুন নাম্বার থেকে কল করিস? তাহলেই বলছো তোমাকে কতটা ভালোবাসি যে তোমার ভয়েসটা না শুনে একটা মুহূর্তও থাকতে পারি না। প্লিজ জান, একটাবার অ্যাকসেপ্ট করে নিলেই তো হয়। আর কখনো এরকম ডিস্টার্ব করবো না, দেখো। তুই হলে একটা আছুলা বাস। আমাকে তোর মতো একটা বাস কাঁধে নেয়ার কোনো ইচ্ছে নেই। আমি তো তোকে বলে দিয়েছি তোকে ভালোবাসাটা কখনোই আমার পক্ষে সম্ভব না। কিন্তু কেন? আমি সেই কারণটা জানতে চাইছি। কারণ আমি তোর থেকে সিনিয়র, আর আমি একটা সিনিয়র মেয়ে হয়ে তোর সাথে কি করে প্রেম করি? ধুর বাবা, তুমি সে একটা মাস আগে থেকে এসব কথা বলছো। সিনিয়র জুনিয়র কি প্রেম হয় না নাকি? নাকি তাদের বিয়ে হয় না বলো তো? তোমার আর আমার জুটি দেখেছো? কলেজে সবাই বলে আমরা নাকি কিউট কাপল। তাহলে তুমি আমাকে মেনে নিতে পারছো না কেন তোমার পাশে? জানিস না, তবে আমি চাই না তোকে ভালোবাসতে। তাই প্লিজ ডিস্টার্ব করিস না আমায়। উল্টোপাল্টা কিছু বলে দিলে তখন তোরই খারাপ লাগবে। তোমার যা ইচ্ছে তুমি বলতে পারো, কারণ তোমার অধিকার আছে। তোকে বোঝাতে গিয়ে আমি পাগল হয়ে যাব। পাগল না জানো, পাগলি। নীলাশা রেগে ফোনটা কেটে দেয়। ঈশান ফোনটা রেখে তারপর দুপুরের খাবারটা খেয়ে এসে জম্পেশ একটা ঘুম দিল।
বিকেলে বন্ধুদের ফোন পেয়ে আড্ডায় চলে যায়। কিছুক্ষণ আড্ডা দিয়ে তারপর সন্ধ্যার দিকে বাসায় ফিরে কলিং বেল দিতে দুপুরের মতো ভাবি এসে দরজা খুলে দিল। ভাবি কিছু বলে ওঠার আগে ঈশান রুমের দিকে যায়। তারপর যখনই রুমের সামনে আসতে যাবে কারোর সাথে একদম মুখোমুখি সংঘর্ষ হলো। আর সংঘর্ষটা এতটাই জোরালো হলো, অপর পাশে যে ছিল তাকে নিয়ে ঈশান একদম নিচে পড়ে যায়। ঈশান যার ওপরে পড়েছে তার শরীরটা এতটা নরম যার জন্য বুঝতে পেরেছে এটা কোনো মেয়ে হবে। আর অনিচ্ছাকৃত ওই মেয়েটার ওপর পড়ার সাথে সাথে ঈশানের ঠোঁট জোড়া ওর ঠোঁটের সাথে লেগে যায়, যার জন্য ঈশানের মনে হচ্ছে এই ঠোঁট জোড়া স্পর্শ ও বহু দিনের পরিচিত। ঈশান মেয়েটার দিকে তাকালো, আর যাকে দেখলো তাকে দেখে যেন পুরো অবাক হয়ে তাকিয়ে রইল। কারণ যে মেয়েটার ওপরও আছে সেটা আর কেউ নয়, নীলাশা। এবার নীলাশা ওকে দেখে চোখ বুঝেই একটা চিৎকার দিয়ে উঠল আর বলতে লাগলো, ফাল্লা, আমার কোমর গেল, কোন হাতি আমার উপর পড়েছে রে? নীলাশার এরকম কথাতে ঈশানের ঘোর কাটে। ও তাড়াহুড়ো করে উঠে দাঁড়ায় আর তারপর নীলাশার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে। সরি, আমি দেখতে পাইনি। ঈশানের কথাতে নীলাশার চোখ খুলে ওর দিকে তাকায় আর ওকে দেখে যেন আকাশ থেকে পড়ে, তাই বলতে শুরু করে, কুত্তা, তুই তোর সাহস কি করে হয় তুই আমায় ধাক্কা মেরে ফেলে দিস? সে একই প্রশ্ন তো আমারও। তুমি এখানে কি করছো? আমি এখানে কেন এসেছি সেটা তোকে বলতে হবে আমায়? সেটা তো জানতেই হবে, কারণ আমার বাড়িতে আসছো। আর আমাকে বলবে না তুমি এখানে কেন? আমি কি ভুল দেখছি নাকি? তুমি নাকি আজকে অন্য কোনো বাড়িতে চলে আসলাম, যার জন্য ভুল করে তোমাকে দেখছি? বিষয়টা কি হলো বলো তো জানো? দেখ, তুই আমায় এসব উল্টাপাল্টা নামে ডাকবি না একদম। আর আমাকে ধাক্কা মেরে ফেলে দিলি কেন সেটা বল এখন, না হলে কিন্তু খবর আছে তোর। আমি তোমাকে ধাক্কা মারলাম কখন? তুমি তো আমার রুম থেকে বের হয়ে গেছিলে, আর তখনই মুখোমুখি সংঘর্ষ হলো। কিন্তু এটা বলো, তুমি এখানে কেন আসছো? সব কথার জবাব আমি তোকে দেবো কেন? আমি তোকে জবাব দিতে বাধ্য নই। তুই এখানে কেন সেটা বল। কারণ এটা আমার বাড়ি, তাই আমি এখানে। কিন্তু তুমি এখানে কি করছো আমি তো সেটাই ভেবে পাচ্ছি না। নাকি তোমার আব্বু আম্মুর সাথে বিয়ের প্রস্তাব নিয়ে এসছো? কি তোর মতো বাজে ছেলেকে বিয়ে করতে যাব আমি? আমার কি রুচি বোধ বলতে কিছু নেই নাকি, গাধা কোথাকার? কি বললে? আমি গাধা? আমি গাধা হলে তুমি গাধি। হ্যাঁ, তাহলে এই গাধির পেছনে পড়ে আছিস কেন? ও যে বললে না আমি গাধা, এর জন্য গাধা একটা গাধি চাই, সেজন্য। এখন বলো, তোমাকে এখানে কেন দেখছে? তুমি কি সত্যিই ভুলে চলে এসছো, নাকি কোনো কারণে আসছো? বলো তো। ওদের ঝগড়া শুনে এবার ঈশানের ভাবি নিচ থেকে ওপরের দিকে চলে আসলো। তারপর ওদের দুজনকে কথা কাটাকাটি করতে দেখে এসে ওদের দুজনের সামনে দাঁড়ালো। তখন বলল, স্টপ, কি হয়েছে এখানে? এত হইচই কিসের? আর তোরা এভাবে রাগারাগি করছিস কেন? কি হয়েছে ঈশান? তোমাকে কি বলেছে? আর নিরাশা, তুই আমার দেবরকে কি সব বলছিস? কি, এটা তোর দেবর? এ বাদরটা তোর দেবর হলো হলো কি করে? কোন সন্দেহ আছে ও আমার দেবর? সন্দেহ আছে? আমি যদি আগে জানতাম যে ওর মতো একটা বাদর দেবর আছে তোর, তাহলে কখনোই আমি এখানে আসতাম না। কিন্তু আমার দেবর তোর সাথে কি করেছে, যার জন্য তুই ওর সাথে এভাবে রেগে কথা বলছিস? কি আর করবে, আমায় ধাক্কা মেরে ফেলে দিয়েছে, তারপর যেটা করেছে সেটা আমি বলতেও পারবো না। বাজে ছেলে একটা। এই যে ম্যাম, আমি ইচ্ছে করে কিছু করিনি। আপনি আমার রুমে ঢুকেছিলেন আর চোখে না দেখিয়ে বের হয়েছিলেন, আর তখনই এরকম একটা দুর্ঘটনা ঘটলো। দুর্ঘটনা মানে কি হয়েছে বল তো? আর ঈশান, কি বলছো তুমি? তুমি নীলাশাকে চেনো আর তুমি জানো ওকে? তুমিও নীলাশার সাথে এভাবে কথা বলছো কেন? দুর্ঘটনা মানে বুঝতে পারছো না? ধাক্কা লেগেছে, আর উনি আমার নিচে আর এক বোনের উপরে পড়েছিলাম। তারপর যেটা হবে সেটাই হলো আমাদের মাঝে, আর কি। ঈশান কথাটা বলে শেষ করতে পারলো না, তার আগেই নীলাশা ঈশানের মুখটা চেপে ধরল আর বলতে লাগলো, বাজে ছেলে তোকে কেউ ডিটেলসে বলতে বলেছে? ছি, তোর মতো বাজে ছেলে আমি একটাও দেখিনি। এই, তোর দেবর, এটা তোর দেবর, তুই আমাকে আগে বলবি না? নাহলে আমি এখনো কখনোই এখানে আসতাম না। আগে তুই ওর মুখ ছাড়া, আমি তারপর বলছি। আগে তুই এসে বস, তারপর আমি তোদের বলছি। আর এসব তুমি আমার বান্ধবীদের সাথে কি মিসবিহেভ করছো, যার জন্য আমার বান্ধবীটা এভাবে রেগে আগুন হয়ে আছে? ঈশান কোনো কথা বলতে পারছে না, তাই নীলাশা ঈশানের মুখ চেপে ধরে আছে। এর জন্য উহু করতে লাগলো। নীলাশা ছেড়ে দিলে তখন ঈশান হাঁপাতে হাঁপাতে বলল, ভাবি, আমি আবার কি করলাম? আর ভাবি মেয়েটাকে বলেন তো এখানে দেখছি কেন? নতুন কাজে মেয়েটা রেখেছেন নাকি?
তোর তোর কত বড় সাহস, হ্যাঁ? তুই আমায় এসব কথা বলিস? কথাটা বলতেই ঈশানকে মারতে তেড়ে গেল ও। তখন তখন সারা এসে ওদের সামনে দাঁড়ালো আর ওকে আটকে দিয়ে বলতে লাগলো। চুপ চুপ, একদম চুপ। ঈশান, তুমি জানো ওকে? তুমি ওর সাথে এসব কি কথা বলছো? হুম? ভাবি, ওইটাই তো জানতে চাইছে। উনি কে? আর এমন রেগে আগুন হয়ে থাকেন নাকি সবসময়? ও আমার বেস্ট ফ্রেন্ড নীলাশা। আর নীলাশা ও আমার দেবর ঈশান। এই গাধাটা তোর দেবর বুঝতে বাকি নেই। শোন, আমার দুলাভাই তো অনেক ভদ্র সভ্য আর কত ভালোভাবে কথা বলে, কিন্তু তার ছোট ভাইটা যে এত বেয়াদব আর বাদর সেটা তো আমি জানতাম না। ভাবি, ওরা কিন্তু আমাকে ইনসাল্ট করছে। ইনসাল্ট করব? তোর আবার কোনো মান সম্মান আছে নাকি? বাসায় একজন গেস্ট এসেছে, তার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও তো জানিস না। আমি আবার কি করলাম? দেখুন, আমি কি আপনাকে... তুমি কিছু করনি, এখন আমার বান্ধবীটাকে সরি বলে দিয়ে এইখান থেকে চলে যাও। না হলে কিন্তু রেগে গেলে আমি ওকে সামলাতে পারবো না। তখন বুঝতে পারবে ও কি থেকে কি উল্টাপাল্টা করে ফেলবে। তখন কিন্তু আমায় দোষ দিতে পারবে না। কিন্তু ভাবি, আমি তো কিছুই করিনি। উল্টো উনি কিভাবে হাঁটছিল, আর তখনই তো... দেখেছিস সারা, তোর দেবরটা কতটা বেয়াদব। গেস্ট এসেছে, সিনিয়র পার্সনের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না। তোর সাথে কি সবসময় এইভাবেই কথা বলে? আমার ভাবির সাথে আমি যেভাবে কথা বলি তাতে আপনার কি? বাচ্চাত বেরি। হ্যাঁ হ্যাঁ, ভাবিটা তো তোমার একার, আমার তো কিছুই না। আমার বান্ধবীটাকে তো তোমার কাছে বিক্রি করে দিয়েছি তোমাদের কাছে। সেটা আপনাদের ব্যাপার, কিন্তু এখন আমার ভাবি আর আমি জানি না ভাবি আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো আশা করাই যায়। কারণ ছাড়া তোমার মতো বাদর ছেলেকে ভালো না বাসলে কাকে বাসবে শুনি? আর তার উপর তুমি তার দেবর, তাহলে আর কে পায়? আপনি কিন্তু আমাকে অপমান করছেন। ভাবি, তুমি কিছু বলবে না? এ কুত্তা, ভাবি কি বলবে রে? তুই যেটা করেছিস তার তো পর তোর ভাবি আর কি বলবে শুনি? আমি কুত্তা? আমি কুত্তা হলে আপনি কুত্তি, খ্যাপা কুত্তি। তোর সাহস কি করে হয় আমায় কুত্তি বলা? তারা তোকে দেখাচ্ছি আমি। কথাটা বলে নীলাশা ঈশানকে তাড়া করতে লাগলো। তখন ঈশান গিয়ে ভাবির পিছনে দাঁড়ালো। ভাবি ওকে আড়াল করে বলতে লাগলো। উফ, তোর একটু থামবি? কি শুরু করেছিস? আর নীলাশা, তুই এভাবে রেগে যাচ্ছিস কেন? ও তোর থেকে একটু ছোট মানুষ। ভুল করে কিছু বলে ফেলেছে, তার জন্য এভাবে রেগে যেতে হয়? তুই সব জায়গায় রাগ দেখাস। ও বিয়ে করলে এখন ছেলের বাপ হয়ে যাবে, আর তুই কিনা বলছিস তোর দেবর ছোট। এখন আমাদের ভুলে যাওয়া হচ্ছে, এখন দেবরের পক্ষ নিচ্ছে, হ্যাঁ? জানতাম বিয়ে হলে সবাই এইভাবেই পাল্টে যায়। ধুর, কি সব বলিস? আগে আমার কথাটা তো শোন। আমি তোকে বলেছি বলেই যে তোকে শুধু বলবো তা কিন্তু নয়। ঈশান, তোমাকেও বলছি না আমার কিউট গোলুমলু এই পাগলি বান্ধবীটাকে সরি বলতে? তুমি এখনো দাঁড়িয়ে আছো যে তুমি সরি বলবে কি না? কিন্তু ভাবি, আমি তো কোনো অন্যায় করিনি, তাহলে সরি বলতে যাবো কেন? তুমি বলবে কি না? ভাবি রাগ করছে কেন? বলছি তো সরি। আর আপনাকেও বলি, একটু দেখে শুনে চলবেন। শুধু শুধু আমাকে বকা খাওয়ালেন, আর তার উপর কিসব উল্টাপাল্টা নামে ডাকলেন। তোকেও বলি তুই ঠিকঠাক ভাবে চলাফেরা করবি, না হলে এরপর ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেব আমি। হ্যাঁ, তারপর আপনার কোলে চড়ে চলাফেরা করব, তাই তো? তবে রে বেটা বজ্জাত। নীলাশা চলে যেতে ধরলে তখন ভাবি হাতটা ধরে ফেলে আর নিজের দিকে ঘুরিয়ে তারপর মুখের একপাশে হাত দিয়ে বলতে লাগলো। আরে মেরি বান্ধবী, এত রাগ কিসের? হ্যাঁ, ও একটু ছোট মানুষ, একটু দুষ্টুমি করতে ভালোবেসে ওর জন্য এই বাড়িটা পুরো দিন মেতে থাকে। ওর জন্যই সবাই এত হাসি খুশি। ওর দুষ্টুমি খুনসুটি আছে বলেই আমরা এত হাসি খুশি থাকতে পারি। আর তুই রাগ দেখাচ্ছিস? তোর দেবরটা কিন্তু দুষ্টুর সাথে একদম প্রচন্ড পরিমাণ ফাজিল। ও কিসব উল্টাপাল্টা কথা বলে। প্লিজ ওকে আমার থেকে দূরে থাকতে বলবি, নাহলে কিন্তু। তুই সবসময় এভাবে রেগে যাস কেন? ও তো একটু দুষ্টুমি মজা করতে ভালোবাসে। তুই থাক, তুইও বুঝতে পারবি। কারণ ও সবসময় এই বাড়িটাকে মাতিয়ে রাখে। তোদের ওর দুষ্টুমিগুলো ভালো লাগলো? আমার কাছে ভালো লাগে না, কারণ তোর দেবর একটা বদমাইশ। দাঁড়া দাঁড়া, তুই এত কিছু বলছিস কি করে? তুই জানলে কি করে যে ও একটা বদমাস? নীলাশা কলেজের দুষ্টুমিগুলোর কথা সব সারার কাছে বলল, এজন্য এরকম একটা কথা বলল। কিন্তু যখন ভাবির এরকম প্রশ্নে অনেকটা বিব্রত বোধ করলো ও, তাই কথাটাকে ঘুরিয়ে নেওয়ার জন্য বলতে লাগলো। তোর এই বান্ধবীটা যে না কাউকে প্রথমবার দেখলেই বুঝতে পারে সে কেমন, আর কেমন তার বিহেভিয়ার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর বুঝতে হবে না। এখন চল আমার সাথে, কিছু খেয়ে নিবি।
সেই কখন তো আসছিস, নাস্তাও করি না। নীলাশা মনে মনে ভাবতে লাগলো। সারা, তুই যদি জানতি তোর বেয়াদব দেবর কোন লেভেলের দুষ্ট আর ফাজিল, তাহলে কখনোই এইভাবে কথা বলতি না। ওর জ্বালায় আমি কলেজে ঠিকমতো ক্লাসটাও করতে পারি না, সব সময় আমার সাথে দুষ্টুমি করে। তো সেদিন রাতে খাওয়া দাওয়ার পর সবাই ডাইনিং রুমে বসে গল্প করতে লাগলো। ঈশানের ভাইয়া নীলাশার খোঁজ খবর নিতে লাগলো। অন্যদিকে ঈশান ভাবতেই পারছে না যে নীলাশা ভাবির বান্ধবী হলো কি করে, কারণ বিয়ের সময় ওকে একটা বারের জন্য দেখেনি, আর দেখবে কি করে। ঈশান হঠাৎ করেই আব্বুর ব্যবসার কাজে দেশের বাইরে গিয়েছিল, আর তার মাঝে আব্বু হঠাৎ করে তার বন্ধুর মেয়ের সাথে বড় ছেলের বিয়েটা ঠিক করে। আর একদিনের মধ্যে সব কিছু হয়ে যায়। তারপরে ঈশান অনেকটা মন খারাপ করেছিল যে ওর বড় ভাইয়ের বিয়েটাও দেখতে পেল না। কিন্তু তারপরে ওর ভাবিকে দেখার সাথে সাথে ভাবি যখন ওকে ভাইয়া বলে ডেকেছিল, তখন সব রাগ উঠে গিয়েছিল। ঈশান ভেবেছিল নিজে পছন্দ করে ওর ভাইয়ের বউ আনবে, কিন্তু যখন রাগ করেছিল, কিন্তু তারপর যখন ভাবিকে দেখে রাগ করে আর থাকতেই পারেনি। ভাবিকে নিজের বোনের মতোই দেখে, আর ভাবি ওকে ভাইয়ের থেকেও বেশি ভালোবাসে, কারণ নিজের ছেলের মতো করে দেখে। তাই ওর দুষ্টুমি খুনসুটিগুলো সবটাই মেনে নেয়। তারপর ঈশানের যদি কিছু হয় তাহলে তো আর কথাই নেই। ওর ভাবি সারা রাত ঘুমাতে পারে না, কান্নাকাটি পর্যন্ত করে, কারণ একটা ভাই নেই ওর। এদিকে খাবার টেবিলে ভাইয়ের সাথে টুকিটাকি কথা বলছে, আর ঈশান বারবার নীলাশাকে চোখ মারছে, যার জন্য নীলাশার খুব বেশি অস্বস্তি ফিল হচ্ছিল। ওর রাগ হয়েছিল, এরপর মনে হচ্ছিল ওকে এখনই কানের নিচে 2-3টা লাগিয়ে দিতে। তারপরও নিজেকে স্বাভাবিক করে নিয়ে চোখের ইশারায় ওকে মানা করলো। খাওয়া দাওয়া পর্ব শেষ করে নীলাশা ঈশানকে বলে, এই ফাজিল ছেলে বারবার এভাবে চোখ মারছো কেন? তোমার ভাইয়া কি ভাববে? জান, কই যাও তুমি? এভাবে রাগ করো কেন? তোমাকে নাচকে দেখতে হেব্বি লাগছে মাইরি। একটু কাছে আসবে আমার? না মানে তোমার এই মিষ্টি ঠোঁটের পরশ নিতাম আর কি। আসলে খাবার খেতে গিয়ে অনেক ঝাল লেগেছে। যদি তোমার এই মিষ্টি ঠোঁটের পরশ পাই তাহলে তো। ঈশানের কথায় নীলাশা রাগে গজগজ করতে করতে বলে, বাজে ছেলে, তুই কখনোই ভালো হবি না। না, তোর তো সবসময় শুধু লুচুগিরি করা ধান্দা। তুই আমাকে কাছে পেলেই ওইসব টিয়ে করবি, হ্যাঁ? অর্ধেক কথা। আর এটা কি জিনিস আমি তো বুঝতে পারি না। আমাকে একটু বুঝিয়ে বলো না জানো। সত্যি বুঝবি কেমন করে? তুই তো এখনো ছোট বাচ্চা, ফিডার খাস তুই। আমি এত কিছু বুঝতে চাই না জান। কই যাও? শোনো না, এটা দেখা করো না আমার সাথে একা। না, একদম না। আমি তোর সাথে কখনো দেখাই করবো না, ভুলেও না। তোর মতো একটা লুচুর সাথে দেখা করলে তুই সবসময় শুধু আমার সাথে উল্টাপাল্টা কাজ করিস। গার্লফ্রেন্ডের সাথে রোমান্স না করলে কার সাথে করবো জান? প্লিজ দেখা করো না, না হলে কিন্তু। বললাম তো করবো না দেখা। তুই এখন এখান থেকে যা, ডিস্টার্ব করিস না আমায়। প্লিজ জান, দেখা করো না, না হলে কিন্তু। কিন্তু কি শুনি? যদি বারবার এরকম ডিস্টার্ব করিস তাহলে কিন্তু তোর আব্বু ভাইয়াকে বিষয়টা বলতে বাধ্য হব আমি। তখন কি খুব ভালো হবে? বলো, তাতে আমার কি? আমি বলে দেব তোমার সাথে আমার সব হয়ে গেছে, আর এখন তুমি প্রেগনেন্ট। তখন বুঝতে পারবে কেমন লাগে। কি বাজে ছেলে, কি সব কথা বলে! আপনারা কি ভাবছেন ওরা ইশারায় কথা বলছে? এত কিছু বোঝা যাচ্ছে কি করে? ঈশান হাতের ইশারায় নীলাশাকে সবটা বুঝিয়ে দিয়েছে। ঈশানের কথা মতো সেখানে থাকলো না, ছাদে চলে গেল। তারপর ঈশান গিয়ে নীলাশাকে কল করলো, কিন্তু নীলাশা আসছে না। আব্বু ভাইয়া আর আম্মুর সাথে কথা বলছে, তাই বারবার ফোনটা কেটে দিয়েছিল। এবার ঈশান মেসেজে করলো, জান, তুমি যদি না আসো 5 মিনিটের মধ্যে, তাহলে কিন্তু আমি ছাদ থেকে লাফ দিয়ে সুইসাইড করব। সুইসাইড নোটে তোমার নামটা লিখে দিয়ে যাব। নীলাশা সেটা স্বাভাবিকভাবেই নিল। পরক্ষণে নীলাশার মনে হলো যখন সুইসাইড নোটে ওর নামটা লিখে দিয়ে যাবে, এই কথাটা ভাবতেই সাথে সাথে নীলাশার গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল। আর দেরি না করে ওয়াশরুমে যাওয়ার নাম করে তাড়াহুড়ো করে উঠে ছাদের দিকে চলে যায়। ছাদে গিয়ে দেখলো ঈশান রেলিংয়ে হেলান দিয়ে দরজার দিকে তাকিয়ে আছে। নীলাশা আসার সাথে সাথে ঈশান এসে সামনে দাঁড়ালো। নীলাশা কিছু বলে ওঠার আগে ঈশান বলতে লাগলো, জান, তুমি তো দেরি করলে কেন? এই কুত্তা, কি হয়েছে? এভাবে ডাকছিস কেন? তোর মতলবটা কি, হ্যাঁ? আরে বাবা শোনো না, আজকে তোমাকে পুরো আগুন লাগছে, পুরো হট লাগছে মনে হচ্ছে। কি সব কথা, বাজে ছেলে একটা! তোর কখনো ভালো হবে না। আরে বাবা, গার্লফ্রেন্ডকে তো এসব কথা বলাই যেতে পারে। তার উপর তোমার কমরটা দেখে না আজকে আমার তো একদম লোভ লেগে যাচ্ছে।
নীলাশার কোমর বেশ খানিকটা উন্মুক্ত হয়ে আছে, কারণ এছাড়া ওকে একটু আগে শাড়ি পরিয়ে দিয়েছিল, যার জন্য এরকমভাবে ওর পেটটা অনেকটাই দেখা যাচ্ছে। নীলাশার সাথে সাথে শাড়ির আঁচল দিয়ে ঢেকে ফেললো আর বলতে লাগলো, আসলে তুই একটা বাজে ছেলে। তুই বাজে ছেলে না হলে সবসময় এভাবে আমার দিকে কুনজরে তাকাতি না। আমার প্রপার্টির দিকে আমি তাকাবো, তাতে তোমার কি? হ্যাঁ, আর আমি তো তোমাকে ভালোবাসি। তোমার সব কিছুর ওপর শুধু আমার অধিকার আছে। আমি কি তোর রেজিস্ট্রি করা জিনিস নাকি, বেয়াদব ছেলে? আসলে তুই আমাকে এখানে ডেকেছিস কেন সেটা বল। বারবার এভাবে ভয় না দেখিয়ে বল এখানে কি জন্য ডেকেছিস। আমি এখানে থাকতে পারবো না বেশিক্ষণ। সারা আবার আমাকে খুঁজতে আসবে। এসব কেন বলছি তুমি জানো না জান? তোমার সাথে আমার কথা বলতে অনেক ভালো লাগে, এজন্য আমি তোমাকে ছাদে ডেকেছি। হ্যাঁ হ্যাঁ, ভালো তো লাগবেই। খুশিতে তো আমার নাচতে ইচ্ছে করছিল, তুই জানিস না। তুই আমার কাছে আসলে আমার অসহ্য লাগে। তুই বারবার শুধু ডিস্টার্ব করিস আমায়। শোন, এসব নাটক না করে এখন এখান থেকে যা। আর বারবার যদি এভাবে ডিস্টার্ব করিস না, তাহলে কিন্তু আমি তোর ভাইকে উল্টাপাল্টা কিছু একটা বলে বুঝিয়ে দেবো, মনে রাখিস। তখন বুঝতে পারবি কেমন লাগে। বলো, তোমাকে বারণ করছে আমি? শোনো, তুমি যত তাড়াতাড়ি আব্বু আম্মুর কাছে বলবে, তত তাড়াতাড়ি আমি আব্বু আম্মুকে বলতে পারবো আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করতে চাই। তখন বুঝতে পারবে কি হয়। উফ, এই বাজে ছেলেটার জন্য আমি মরেই যাব। থাক তুই, আর কখনোই আমাকে এইভাবে ডিস্টার্ব করবি না। আর আর যদি করিস না, তাহলে কিন্তু আমি তোর বাসা ছেড়ে চলে যাব। যাও তো দেখি, তোমাকে কে যেতে দেবে শুনি? একবার যখন তোমাকে বাসার মধ্যে পেয়েছে, তাহলে তোমাকে আম্মু ডাক না শুনিয়ে ছাড়বই না। ঈশানের কথাতে ট্যাপ ট্যাপ করে ওর দিকে তাকিয়ে রইল। একটা মুচকি হাসি দিয়ে ওর একটা হাত ধরে ওকে বুকের ওপরে ফেললো। তারপর কোমর জড়িয়ে ধরলো। নীলাশা ছোটার চেষ্টা করলে ওর মুখে একটু ফু দিতে সাথে সাথে ওর চোখ জোড়া বন্ধ করে নিল নীলাশা। আর গোলাপের পাপড়ির মতো ঠোঁট দুটো অনবরত কাঁপছে ওর। কানের কাছে মুখ নিয়ে বলল, ভালোবাসি পাগলি, বিশ্বাস করো, প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। থাকতে পারবো না তোমাকে ছাড়া। নিঃস্ব হয়ে যাবো তুমি আমার লাইফ থেকে হারিয়ে গেলে। একটা আমার বিশ্বাস করে দেখো, শুধু তোমাকে ভালোবাসবো, কখনো ছেড়ে যাব না। কিন্তু আমি তোমায় ভালোবাসতে পারবো না, প্লিজ ছাড়ো আমায়। এরকম পাগলামো করো না প্লিজ। কেন বুঝতে চাইছো না? এই ভালোবাসাটা সম্ভব না। যেখানে আমি তোমার থেকে 3 বছরের সিনিয়র, সেখানে তোমাকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব না। আমার আব্বু আম্মু মেনে নেবে না, তোমার বাসার কেউ মেনে নেবে না। প্লিজ পাগলামো করো না। সমস্যা কি শুধু এটাই যে আমার বাসার কেউ মেনে নেবে না? তোমার বাসার কেউ মেনে নেবে না? জানি না, কিন্তু আমি তোমায় ভালোবাসতে পারবো না। আমার পক্ষে তোমায় ভালোবাসা সম্ভব না। পাগলামো করো না প্লিজ। তাহলে আমায় এখান থেকে চলে যেতে হবে। তুমি গিয়ে দেখো, আমি তোমাকে ঠিকঠাক ধরে নিয়ে আসবো। তুমি কি পারবে আমাকে ছেড়ে দূরে থাকতে? আমি জানি তুমি কয়েকটা দিন আমাকে একটু হলেও ভালোবাসতে পেরেছ। প্লিজ আমাকে দূরে সরিয়ে দিও না। থাকতে পারবো না তোমাকে ছাড়া, সত্যিই মরে যাব। জীবনে কখনো কাউকে ভালোবাসিনি, তোমাকে প্রথমবার ভালোবেসেছে, তাই তোমার কাছে আসি বারবার। কিন্তু তুমি সেটা বুঝতে পারো না। থাকতে পারবো না তোমাকে ছাড়া, প্লিজ এভাবে দূরে সরিয়ে দিও না। ঈশান প্লিজ, কেউ দেখবে আমাদের। পাগলামো করো না এমন। নীলাশার চোখ জোড়া বন্ধ করে কথাগুলো বলছে, কিন্তু ওকে একটা বারও সরানোর চেষ্টা করছে না। ঈশান বুঝতে পারল নীলাশাকে শান্ত করার একটাই উপায় আছে, তাই ওর ঠোঁট জোড়া নিজের দখল করে করে নিল। সাথে সাথে নীলাশা স্তব্ধ হয়ে গেল। ওর ইচ্ছে করছে ঈশানের সাথে রেসপন্স করতে, কারণ যখনই ওকে ঠোঁটের স্পর্শগুলো দেয়, তখনই ওর মনে হয় অজানা এক রাজ্যে হারিয়ে যাচ্ছে ও। ওর শরীরের মধ্যে এক প্রকার শিহরণ বয়ে যায়, নিজেকে সরানোর চেষ্টা করতে পারে না। অনুভূতিটা এতটাই বেশি ওর মাঝে কাজ করে, যার জন্য মনে হয় বারবারই ঈশানকে ভালোবাসতে, কিন্তু কেন জানি এক বাধার কারণে পারে না। হয়তোবা সেটা এই সিনিয়র জুনিয়রের এই একটাই কারণ। নীলাশা রেসপন্স করছে না। ঈশান 10 মিনিট পর তার ঠোঁটের স্বাদ নিল। তারপর একটা সময় নীলাশা নিজেকে সরানোর চেষ্টা করছে না দেখেই ঈশান নিজেই ওকে ছেড়ে দেয়। তারপর মুখের একপাশে হাত দিয়ে ওর কপালের সাথে নিজের কপালটা ঠেকিয়ে বলতে লাগলো, ভীষণ ভালোবাসি গো, প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। থাকতে পারবো না তোমাকে ছাড়া। হয়তো তুমি আমাকে জুনিয়র বলে ভালোবাসতে পারছো না, কিন্তু দেখো একটা সময় তুমিও আমাকে অনেক বেশি ভালোবাসবে, আমাকে নিচের করে পেতে চাইবে। হয়তো সেই সময়টা আসতে অনেক দেরি হয়ে যাবে, কিন্তু আমি তোমার থেকে দূরে সরিয়ে দিয়ে এমন করে কষ্ট দিব না প্লিজ। আমি না তোমার অবহেলাটা নিতে পারবো না। শুধু তোমাকে ভালোবাসি বলে এতটা সহ্য করে আছে। নাহলে তুমি ভাবের কাছে জিজ্ঞেস করে দেখো,
অবহেলা দূরে থাক। কষ্টের জিনিসটা কি কষ্টের আমি সেটা বুঝতেই পারি না কখনো। জানি না, শুধু তোমাকে ভালোবেসে আমি এত বেশি কষ্ট পাচ্ছি। তারপর আমি সেটা মেনে নিয়েছি, কারণ কেন যেন আমার মনে হয় তুমি একটা সময় আমাকে খুব বেশি ভালোবাসবে। আমাকে ছাড়া তুমিও ভালো থাকতে পারবে না। প্লিজ আমাকে দূরে সরিয়ে দিও না। নীলাশা নিজেকে ছাড়িয়ে নিল ওর থেকে, দূরে সরে গেল। তখনই নীলাশাকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর পেটে 2 হাত রেখে স্লাইড করতে লাগলো ও। সাথে সাথে নীলাশা চোখ জোড়া বন্ধ করে নিল আর ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলো। তারপর একটা কিস করে ফেললো, যার জন্য নীলাশা অনেক বেশি উত্তেজিত হয়ে যায়। ওর হঠাৎ করে মনে পড়লো ঈশানকে ভালোবাসে না। ও আর দেরি না করে ঈশানকে ছাড়িয়ে নিল। তারপর ঈশান আবার ওর হাতটা ধরতে সাথে সাথে ঈশানের গালে 2টা থাপ্পড় মেরে দিল আর বেশ রাগী কণ্ঠে বলতে লাগলো, তুই কি কখনো ভালো হবি না? তোকে আমি বারবার বলছি আমি তোকে ভালোবাসি না আর বাসতে পারবোও না। তারপরেও তুই কেন বারবার আমার সামনে আসিস? তুই বুঝিস না আমার তোকে বিরক্ত লাগে, প্রচন্ড পরিমাণ ঘৃণা করি আমি তোকে। কিন্তু আমি তোমাকে ভালোবাসি, থাকতে পারবো না তোমাকে ছাড়া। আর তুমি আমাকে ঘৃণা করো না। আর ঘৃণা করলেও একটা সময় ঘৃণা ভালোবাসে রূপান্তরিত হবে, দেখে নিও। আমি তোকে কখনোই ভালোবাসবো না। তুই কেন বুঝতে পারছিস না তোকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব না? কিন্তু কেন, আমি সেটাই জানতে চাই। প্লিজ আমাকে একটা বার বলো। জানি না, তুই যদি বারবার আমার সামনে এরকম ডিস্টার্ব করিস আমায়, তাহলে তোর বাসা ছেড়ে কোনো এই শহর ছেড়েই আমাকে চলে যেতে হবে। সেটা কি তোর জন্য খুব বেশি ভালো হবে? একবার যেহেতু দেখেছে, আমি তোমাকে ঠিক ফিরিয়ে আনবো। তোর সাথে কথা বলাটাই আমার ভুল হয়েছে। ইভেন এখানে আসাটাই আমার ভুল হয়েছে। আমি যদি আগে জানতাম যে স্যারের দেবরটা তুই, তাহলে আমি কখনোই এ বাসায় আসতাম না। নীলাশা কথাটা বলি রাগী মুডে নিচে চলে যায়। ঈশান গালে হাত বোলাতে বোলাতে বলতে লাগলো, যত বড় থাপ্পড় দিয়ে নাও প্রিয়, ওয়েট একবার হতে দাও, তারপর দেখো রোমান্স করে সবটা পুষিয়ে দেব। তখন দেখবো কিভাবে আমাকে কষ্ট দাও, সেটা তোমাকে বোঝাবো। এভাবে 3-4টা দিন কেটে যায়। এর মাঝে নীলাশাকে ডিস্টার্ব করেনি, তাই নীলাশা ভেবেই নিয়েছে হয়তো ঈশান আর ওকে ডিস্টার্ব করবে না। আর এই কয়েকটা দিন নীলাশা কলেজেও যায়নি, বাসায় থেকেছে। সারা অর্থাৎ ঈশানের ভাবি বিষয়টা নিয়ে কেমন যেন সন্দেহ করে, কারণ ভাবির আশেপাশে যখন ঈশান ঘুরঘুর করে তখন ওদের সাথেই থাকে আর কেমন যেন ঈশানের নীলাশার সাথে কথা বলার চেষ্টা করে। আর নীলাশা ততবারই রেগে যায়, ও বুঝতে পারছে না বিষয়টা কি হচ্ছে। তো প্রতিদিনের মতো আজকেও নীলাশা রুমে বসেছিল, কিন্তু হঠাৎ করে ওর মনে হলো এই সময়টাতে যদি রুমে থাকে ওই ছাগলটা, নিশ্চিত এখানে আসবে আর ডিস্টার্ব করবে আমায়। তার থেকে ভালো ছাদে চলে যাই। নীলাশা কথাগুলো ভেবেই রুম থেকে বেরিয়ে তারপর ছাদে চলে যায় আর রাতের আকাশটা দেখতে লাগলো। ঠিক একটু পর ঈশান ওর রুমে আসলো। নীলাশা সেখানে নেই আর দেরি না করে সারা বাসা খুঁজতে লাগলো ও। তারপর হঠাৎ করে মনে হলো ছাদে তো দেখা হয়নি, তাই ঈশান গিয়ে দেখলো নীলাশার চোখ বন্ধ করে আকাশের দিকে তাকিয়ে আছে। তখন ঈশান গিয়ে ওকে পেছন থেকে জড়িয়ে ধরলো আর একটা কিস করে দিল। সাথে সাথে ছাড়িয়ে নীলাশা বলতে লাগলো, কুত্তা হারামি, তুই কি কখনো ভালো হবি না? আমায় একটু শান্তিতে থাকতে দিবি না নাকি? তোর বাসায় এসেছি বলে তুই বারবার আমায় টর্চার করবি? জান, তুমি এভাবে কথা বলছো কেন? আমি তোমাকে ডিস্টার্ব করছি কোথায়? আমি তো তোমার কাছে আসছি তোমাকে একটু আদর করার জন্য, আর তুমি এভাবে কথা বলছো আমার সাথে? হ্যাঁ বলেছি, তুই বুঝিস না তোর স্পর্শগুলো আমার কাছে বিষের মতো মনে হয়। তুই কি বুঝতে পারিস না তোকে ভালোবাসি না আমি? কিন্তু আমি বিশ্বাস করি না তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো, আর এত বেশি ভালোবাসো যেটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না। কিন্তু তুমি আমাকে কেন জানি দূরে সরিয়ে দিতে চাইছো। তোর ধারণাটা ভুল। আমি তো বললাম আমি ভালোবাসি না তোকে। কিন্তু আমি বিশ্বাস করি না তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো। আমি সেটা প্রমাণ করে দিতে পারি। চাই না আমার প্রমাণ। তুই আসবি না আমার কাছে। ছাড় আমায়। একদম কাছে আসবি না। শোন, এরপর যদি তুই আমায় ডিস্টার্ব করিস তাহলে আমি সত্যি সত্যি এখান থেকে চলে যাব। কিন্তু আমি যদি প্রমাণ করে দিতে পারি তুমি আমাকে ভালোবাসো, আমাকে ছাড়া থাকতে পারবে না, তখন কি হবে? ঈশানের কথায় নীলাশা মাথা নিচু করে নিল আর চুপ করে রইল। ও নিজেও জানে ও এখন ঈশানের প্রতি কতটা দুর্বল হয়ে গেছে, কিন্তু কোনো এক কারণে ওকে ভালোবাসতে পারছে না। হয়তো ভালোবাসে কিন্তু সেটা বুঝতে পারছে না। নীলাশা কেন জানি চুপ করে আছে, নিজেও জানে না। এবার ঈশান এসে ওর মুখের 2 পাশে হাত দিল, তারপর মুখটা তুলে ওর চোখের দিকে নিজের চোখগুলো রেখে বলতে লাগলো, আমার চোখে চোখ রেখে বলো তুমি আমাকে ভালোবাসো না, তাহলে আমি মেনে নেব।
যদি বলতে পারো তুমি আমাকে ভালোবাসো না, আর কখনো আমি তোমার কাছে আসবো না। কেন তোর চোখের দিকে তাকিয়ে বলতে হবে কেন? আমি মুখে বলছি তাতে কি তোর বিশ্বাস হচ্ছে না? ছাড় আমায়। থাকবো না আমি এখানে, চলে যাবো এখান থেকে। তুমি ভয় পাচ্ছ আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে। তুমি আমাকে ভালোবাসো, কারণ তুমি আমাকে আমার থেকে বেশি ভালোবেসে ফেলেছ। আমার চোখের দিকে তাকিয়ে বলো, তুমি আমাকে ভালোবাসো না? তাহলে আমি বিশ্বাস করে নেব। একটা বার, শুধু একটা বার বলো, আর কখনো ডিস্টার্ব করবো না তোমাকে। নীলাশা কথা বলছে না। ঈশান একটু মুচকি হাসি দিয়ে বলল, আমি প্রমাণ করে দিচ্ছি তুমি আমাকে কতটা ভালোবাসো। জাস্ট একটা মিনিট, ওয়েট। নীলাশা কথা বলতে পারল না। তার আগে ঈশান ওর ঠোঁটজোড়া দখলে নিয়ে নিল। ঈশান কিস করেই চলেছে, কিন্তু নীলাশা ছাড়ানোর চেষ্টাও করছে না। পাগলের মতো ঠোঁটজোড়া চুষে যাচ্ছে, মনে হচ্ছে কোনো চকলেট খাচ্ছে। অন্যদিকে সারা রুমে গিয়ে খেয়াল করে নীলাশা রুমে নাই। তখন সারা ভাবে অভ্যাস আছে রাতের আকাশ দেখার। সারা আর দেরি না করে রাতে নীলাশাকে খুঁজতে ছাদে চলে যায়। তারপর গিয়ে যেটা দেখলো সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। ওদের দুজনকে যে এভাবে দেখবে সারা সেটা কল্পনাও করতে পারেনি। এক প্রকার ঘোরের মধ্যে আছে সারার। মাথায় যেন রাগ উঠে যায়। ঈশান কিনা শেষ পর্যন্ত বান্ধবীর সাথে, তার উপর ওর বাসায় আসার পর এরকম কিছু ভাবতে সারার মাথায় রাগ উঠে গেল। চিৎকার দিয়ে বলল, ঈশান, ভাবির এরকম চিৎকারে দুজন দুজনকে ছেড়ে দিয়ে কিছুটা দূরে সরে দাঁড়ালো। নীলাশা চোখ বড় বড় করে দরজার দিকে তাকালো। ঈশান খেয়াল করলো ভাবি রেগে আছে। ও কিছু বলতে যাবে, তার আগেই ভাবি ঝড়ের গতিতে এসে ওদের সামনে দাঁড়ালো। একবার নীলাশার দিকে তাকায়, ওর মাথাটা নিচু করে নিল। এবার ভাবি ঈশানের দিকে তাকাতেই ঈশান কিছু বলতে যাবে, তার আগেই ভাবি ঠাস ঠাস করে ওর গালে দুটো থাপ্পড় মেরে দিল। আর বলতে লাগলো, শেষ পর্যন্ত কিনা তুমি এরকম একটা কাজ করতে পারলে ঈশান? আমি সেটা ভাবতেও পারছি না। তুমি কিনা শেষ পর্যন্ত আমার বান্ধবীটার সাথে এরকম একটা কাজ। ছি। ভাবি বিশ্বাস করেন, আমি তোমার বান্ধবীকে ভালোবাসি, আর নীলাশও আমাকে অনেক বেশি ভালোবাসে। প্লিজ বিশ্বাস করো ভাবি। ঈশান কথাটা শেষ করতে পারল না। ভাবি আবারও একটা থাপ্পড় মেরে দিল ওকে। আর বলতে লাগলো, চুপ, একদম চুপ। তোমার সাহস হয় কি করে আমার বান্ধবীর নাম ধরে ডাকার? ও তোমার থেকে 3 বছরের সিনিয়র, আর তুমি কিনা ওর নাম ধরে ডাকছো? আমি তোমার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। নীলাশা, তোর থেকে আমি এটা আশা করিনি। তুই কিনা শেষ পর্যন্ত ঈশানের সাথে। এই কথা ভাবতেও আমার লজ্জা করছে। বিশ্বাস কর সারা, আমি কিছু করিনি। তোর দেবর উল্টা আমাকে সবসময় ডিস্টার্ব করে, এমনকি কলেজে যাওয়ার পর। তুই জানিস না, ও অনেকগুলো দিন ধরে আমায় ডিস্টার্ব করে আসছে। এমনকি আমি জানতাম না যে ও তোর দেবর। তার আগে থেকেই ও আমায় ডিস্টার্ব করে। আমি আমি তোকে প্লিজ বলে দাও, তুমি আমাকে কতটা ভালোবাসো। থাকতে পারবে না আমাকে ছাড়া, তাহলে ভাবি আমাদের ভুল বুঝবে। প্লিজ। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি আমার সামনে বারবার এসব কথা বলছো, আর একটা কথা বলবে না তুমি। কিন্তু ভাবি, নীলাশা আমাকে সত্যি অনেক ভালোবাসে। তোমাকে জিজ্ঞেস করে দেখো। নীলাশা, ঈশান যেটা বলছে সেটা সত্যি? আর যদি সত্যি না হয় তাহলে কিন্তু এর জন্য তোদের অনেক শাস্তি পেতে হবে। বল আমাকে। ভাবির কথাতে নীলাশা এবার মাথাটা নিচু করে নিল। মাথাটা নিচু করে নীলাশা চুপচাপ দাঁড়িয়ে রইল। তখন ঈশান এসে ওর সামনে দাঁড়াতে গেলে ভাবি ওকে সরিয়ে দিল। আর বলতে লাগলো, ঈশান, তোমার বিহেভিয়ার দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি আমার সামনে এই কাজ করার সাহস কি করে পাও? এতটা অধপতন হয়েছে তোমার? এসব বিষয়ে তোমার ভাইয়াকে বলতে হবে। কিন্তু ভাবি, নীলাশা তোমার বান্ধবী, আমাকে ভালোবাসে। বিশ্বাস করো, জিজ্ঞেস করে দেখো ওনাকে। নীলাশা কোনো কথা বলছে না। এটাই বোঝা যায় যে ও তোমাকে ভালোবাসে না। যদি বাসতো সেটা বলতো। ও এতটাও বাচ্চা না যে আমার সামনে সেটা বলতে পারবে না। ভাবি বিশ্বাস করো তুমি। চুপ, একদম চুপ। আর একটা কথাও নয়। তোমার থেকে আমি এরকম কিছু আশা করিনি। তুমি কিনা শেষ পর্যন্ত আমার বান্ধবীটার সাথে। ছি। আর ভাবতে অবাক লাগছে আমি কিনা তোমাকে নিজের ভাই না, নিজের ছেলের মতো দেখতাম। তুমি এরকম একটা বাজে কাজ করলে? নীলাশা আমাদের বাসায় বেড়াতে আসছে, আর তুমি তার উপর এরকমভাবে তার নাম ধরে রাখবে না। তোমার ব্যবহারে আমি আজকে শেষ পর্যন্ত কিনা তুমি এরকম একটা কাজ করতে পারলে। এসব যদি আব্বা আম্মু জানতে পারে তাহলে কতটা খারাপ ভাবে জানো? আর তার উপর যদি তোমার আব্বু আম্মু জানে তাহলে ওরা কি বলবে বলো? আমি আমার বান্ধবীকে ডেকে এনেছি, আর তুমি কিনা আমার বান্ধবীদের সাথে এসব কাজ করছো?
এতে সম্মানটা তোমাদের যাবে না, আমার যাবে। ভাবি, আর একটা কথাও বলবেন না। এরপর থেকে তুমি আর আমাকে ভাবি বলে ডাকবে না। আমি ভুলে যাব তোমাকে কিনা আমি নিজের ছেলের মতো ভালোবাসতাম। আর শেষ পর্যন্ত তুমি এরকম একটা কাজ করলে। আজকের পর আমি আর এই বাসায় থাকবো না। তুমি এই বাসায় থাকবে না। নিরাশা যতদিন এই বাসায় আছে ততদিন তুমি আসতে থাকবে না। না হলে আমি কালকেই ওকে নিয়ে এইখান থেকে চলে যাব। না না ভাবি, তুমি এরকম বলো না। তোমাকে আমি প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। তুমি যদি আমার উপর রাগ করে চলে যাও, তাহলে আমার থেকে বেশি কষ্ট আর কেউ পাবে না। ভাইয়া তোমাকে কত বেশি ভালোবাসে আমি সেটা জানি। তুমি যদি আমার উপর রাগ করে ভাইয়াকে ছেড়ে চলে যাও, তাহলে ভাইয়া কখনোই কষ্টটা ভুলতে পারবে না। সারা জীবন আমাকে দোষারোপ করে যাবে সবাই। তোমরা থাকো, আমি চলে যাব। আমি আর কখনো তোমার বান্ধবীর সামনে আসবো না। দেখো, এমন কোনোকে ডিস্টার্ব করবো না। আমি বুঝে গেছি ভালোবাসাটা আমার জন্য না। আমি ভুল করেছি ওনাকে ভালোবেসে, যার প্রতিদান আমি আজকে পেয়ে গেছি। নাহলে উনি একটা বার হলেও আজকে প্রকাশ করত উনি আমাকে কতটা ভালোবাসে। আমি বুঝে গেছি একটা জুনিয়র ছেলে কোনোদিন একটা সিনিয়র মেয়েকে ভালোবাসতে পারে না। এটা শুধু গল্পেই মানায়, বাস্তবে নয়। তুমি আর একটা কথা বলবে না। এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। তোমার সাথে কথা বলতে আমার রুচিটা পাচ্ছে। ভাবির এরকম অদ্ভুত ধরনের বিহেভিয়ার দেখে ঈশান যেন আকাশ থেকে পড়ল। তারপরও ও কিছু বলতেও পারল না। নীলাশার দিকে একটাবার অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে, তারপর চলে যায়। নীলাশা মাথা নিচু করে আছে। ভাবি এসে কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে থাকে, তারপর সেখান থেকে চলে যায়। ঈশান রুমে এসে কোনো রকমে একটা ব্যাগ নিয়ে রাতেই বাসা থেকে বেরিয়ে যায়। অন্যদিকে নীলাশা এসে বিছানায় শুয়ে শুয়ে ভাবতে লাগলো। চুপ করে থাকাটা কি ঠিক হলো? কিন্তু আমি তো ঈশানকে ভালোবাসি না, তাহলে বলতে যাব কেন? ও তো বারবার বলছিল আমি নাকি ওকে ভালোবাসি। যদি ভালোবাসতাম তাহলে কেন বলতে পারছিলাম না? আসলে কি আমি সত্যি কি ওকে ভালোবাসি? নীলাশা নিজেকে নিজেই প্রশ্ন করে যাচ্ছে, কিন্তু ওর কাছে কোনো উত্তর নেই। অন্যদিকে ভাবি এসে রাগে বসে আছে। তখন ভাইয়া ওনাকে জিজ্ঞেস করে, সারা, কি হয়েছে তোমার? তুমি এভাবে রেগে আছো কেন? কে কি বলেছে বলো আমাকে। যা করার তোমার ভাই করেছে। যেটা করেছে সেটা শুনে তুমি অনেকটা রেগে যাবে। আর বুঝতে পারবে তোমার ভাই কী ধরনের একটা বাজে কাজ আজকে বাসার মধ্যে করেছে। তুমি কি সব বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। প্রথম ভাবি ভাইয়াকে বিষয়টা বলল। সব শোনার পর ভাইয়া চুপ করে রইল। তখন ভাবি বলতে লাগলো, এখন তুমি কি বলো, আমি ওকে বাসা থেকে বের করে দিয়ে কি ঠিক করেছি নাকি ভুল করেছি? যদি এখানে থাকতো তাহলে বারবার নীলাশার সাথে দুষ্টুমি করতো। তুমি জানো না নীলাশা কোন ধরনের মেয়ে? ও যদি একবার বাসায় গিয়ে সবটা বলে দিত, তাহলে ওর সাথে তো আমার সম্পর্ক নষ্ট হয়ে যেত। ওর পরিবারের সাথেও সম্পর্ক নষ্ট হয়ে যেত। তুমি এই বিষয়টা আমাকে আগে বলতে পারোনি? আমি জানতাম না। ঈশান এরকম করেই ওর সাথে আজকেই জানতে পারলাম। ওকে লাই দিয়ে দিয়ে তোমরাই মাথায় তুলেছো। তাহলে এরকম বাজে কাজ করবে না তো কি করবে বলো? আমি তোমাদের বারবার বলতাম ও একটা দুষ্টু ছেলে। ও দুষ্টুমিটা এত বেশি করে যার জন্য কখন কি করছে সেটাও বোঝো না। কিন্তু তোমরাই ওকে লাই দিয়েছো। এখন এভাবে আফসোস করছো কেন? আব্বু আম্মুকে গিয়ে জানিয়েছো বিষয়টা? না থাক, দরকার নেই। আব্বু আম্মুকে জানানোর, ওরা খুব কষ্ট পাবে। একবার বাসায় আসতে দাও, ওর পিঠের ছাল চামড়া আমি তুলে দিব। ওর সাহস কি করে হয় বাসার মধ্যে এরকম কাজ করার, তার উপর সিনিয়র একটা মেয়ের সাথে? আর কিছু বলতে হবে না, আমি ওকে কয়েকটা থাপ্পড় দিয়েছি। কয়েকটা থাপ্পড়ে কিচ্ছু হবে না, ওকে অনেক বড় উচিত শিক্ষা দিতে হবে, তাহলেই ঠিক হবে। ভাবি ঈশান আর নীলাশাকে একসাথে দেখে মেনে নিতে পারেনি, তাই হঠাৎ করে রেগে গেছিল। কিন্তু পরক্ষণে মনে হচ্ছিল ঈশান যদি সত্যি নীলাশাকে ভালোবাসে, কিন্তু নীলাশা তো ওকে ভালোবাসে না। যদি বাসতো তাহলে সেটা প্রকাশ করত। পরদিন নীলাশা সব বিষয়টা খুলে পড়ল। শোনার পর চুপ করে রইল। তখন ভাবি বলতে লাগলো, আজকের পর থেকে আর কখনো তোর সাথে এরকম বিহেভ করবি না। আর তুই ভয় পাস না, আর বাসায় আসবে না। যা বকা দেয়ার আমি কালকেই দিয়েছি। এরপরও যদি তোর রাগটা না মেটে, তাহলে তুই বলতে পারিস। আর ইমন বলে দিয়েছে ও বাসায় থাকলে ওকে ওর জন্য শাস্তি দিবে। না না থাক, এসবের দরকার নেই, প্লিজ এরকম কিছু করিস না। দরদ হচ্ছে ওর জন্য। ভালোবাসি ঈশানকে। ভাবির এরকম প্রশ্ন নীলাশা চুপ করে রইল। তখন ভাবি বলতে লাগলো, কালকে ওইরকম চুপ করেছিলি, আর আজকেও চুপ করে আছিস তুই। ভালোবাসিস কি না জানি না,
কিন্তু তোর এরকম বিহেভিয়ার মনে হচ্ছে তুই ওকে ভালোবাসিস না। যদি বাসতি তাহলে তো ঠিকই বলতো। শোন, তুই এইসব নিয়ে আর ভাবিস না। সেখানে থাক বলে কিছু, কিন্তু এই বিষয়টা নিয়ে মন খারাপ করে এখান থেকে যাস না, তাহলে তোর সাথে আমার সম্পর্ক শেষ হয়ে যাবে। নীলাশা মাথা নাড়িয়ে হ্যাঁ উত্তর দিয়ে রুম থেকে চলে যায়। ওর যেন কিছু ভালো লাগছিল না, ও কোনো কাজেই মন দিতে পারছিল না। বারবার মনে হচ্ছিল ও যদি ঈশানকে ভালোবাসতো তাহলে সত্যি সেটা সারাকে বলে দিত, কিন্তু ঈশানকে তো ভালোবাসে না। আর কালকে ঈশানের ওরকম একটা কাজের জন্যই ওকে শাস্তি পেতে হয়েছে, বাসা ছেড়ে চলে যেতে হয়েছে। তাতে ওর তো কোনো দোষ নেই। নীলাশার একবার মনে হচ্ছিল যেটা হয়েছে ঠিকই হয়েছে, আবার পরক্ষণে মনে হচ্ছিল ওরকমটা না করলেও পারতো। কিছুতেই যেন মেনে নিতে পারছিল না। প্রথমে ওর মনে হচ্ছিল যে ঈশান হয়তো এরপর আর ওর সাথে দুষ্টুমিগুলো করবে না, তাই ওর বেশ ভালোই লাগছিল, কিন্তু মন থেকে ও খুশি হতে পারছিল না। তো সকালবেলা খাবার টেবিলে সবাই কেমন যেন চুপচাপ কোনো রকমে খেয়ে যার যার মতো উঠে যায়, কেউ একটা কথাও বলল না। নীলাশা যতবার ঈশানের সাথে কথা বলার চেষ্টা করছে, সারা ততবারই ওর সাথে বেশি হাসি খুশি ভাবেই কথা বলছে। নীলাশা বুঝতে পেরেছে সারা হয়তো এই বিষয়টাতে খুশি ছিল না, তাই ঈশানকে কালকে ওইভাবে বকা দিয়েছে। এই ঘটনার পর 4-5টা দিন নীলাশা নিঃসন্দেহে বাসায় থাকতে পারলেও ওর মন কেন জানি মানছিল না, কিছু একটা খুব বেশি মিস করছিল। হয়তো ঈশানের দুষ্টুমি আর পাগলামিগুলোকে নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছিল, কিন্তু সেটা মুখে প্রকাশ করতে চাইছে না। পঞ্চম দিনের মাথায় চলে যাওয়ার জন্য ও ঠিক করে। ব্যাগ গুছিয়ে আসতে আব্বু আম্মু নীলাশাকে দেখে অবাক হয়ে যায়। তখন ভাবি এগিয়ে এসে ওর সামনে দাঁড়ায় আর বলে, কি রে, কোথায় যাচ্ছিস তুই? বাসায় চলে যাচ্ছি। এভাবে হুটহাট করে বাসায় চলে যাচ্ছিস মানে? একটাবার আমাকে বললিও না তুই বাসায় যাবি? তোর কি কোনো কারণে মন খারাপ? না না, আমার মন খারাপ হবে কেন, এমনিতেই। আর তাছাড়া 10 দিন হয়ে গেল তোদের এখানে আছি, আর কতদিন একা থাকবো? আব্বু আম্মু বারবার বাসায় যেতে বলছিল, তাই বাসায় যাব ভাবছি। নিরাশা, তুই কি কোনো কারণে এখান থেকে চলে যেতে চাইছিস? সত্যি করে বল তো। আরে না, তুই এমন কেন ভাবছিস? এমনটা কেন হবে? শুধু শুধু এইসব ভাবছিস তুই? আমি এমনিতেই চলে যাচ্ছি। যাবি তো আগে বলতে পারতি, তোর ভাইয়াকে বলে দিতাম তোকে দিয়ে আসতে। থাক, আমি একাই চলে যেতে পারবো, সমস্যা নেই। মাত্র তো 8 ঘন্টার ব্যাপার। নীলাশা আব্বু আম্মুর সাথে কথা বলে চলে যায়। আব্বু আম্মুর তেমন কোনো রিয়াকশন করলো না, কারণ আব্বু আম্মু বিষয়টা নীলাশা ছাড়া ভাবির থেকে অনেক আগেই জেনে গেছে, তাই ওরা তেমন কোনো রিয়াকশন করলো না। রাতে সারাটা দিন সারা ভাবলো নীলাশা হয়তো ঈশানের ওই ঘটনার জন্য রাগ করে চলে গেছে, তাই ওরও ঈশানের ওপর খুব রাগ হচ্ছিল। রাতে ভাইয়া বাসায় আসলে নীলাশাকে খাবার টেবিলে না দেখে জিজ্ঞেস করলো, সারা, নীলাশা কোথায়? বাসায় চলে গেছে। বাসায় চলে গেছে মানে? তুমি কি বলছো? বাসায় চলে গেছে মানে বাসায় চলে গেছে। আমার কথা বুঝতে পারিস না? ওর এখানে ভালো লাগছে না তাই চলে গেছে। তুমি তো একটাবার আমাকে বলতে পারতে, আমি ওকে দিয়ে আসতাম। হুটহাট করেই চলে গেল, আমাকেও জানায়নি। যাবার সময় শুধু বলে গেল যে চলে যাচ্ছে। ভাইয়া কিছুক্ষণ চুপ করে রইল, খাওয়া দাওয়া শেষ করে রুমে আসলো। ভাবি ভাইয়া দুজনে বিছানায় বসে আছে। হঠাৎ করে ভাইয়ার মনে হলো আজকে একটা সপ্তাহ হয়ে গেছে ঈশান বাসায় নাই, তাই ও বলতে লাগলো, আচ্ছা শোনো, তোমার বান্ধবী তো এখন চলে গেছে, ঈশানকে বাসায় ডেকে নাও, তারপর ও বাসায় ফিরুক, ওর মজা আমি বোঝাবো। তোমার ভাই ঢাকায়, তোমার ইচ্ছে থাকলে তুমি ওকে কল করতে পারো। ভাইয়া অবাক হয়ে ভাবির দিকে তাকিয়ে রইল। ভাবির মধ্যে যেন কোনো রিয়াকশন নেই। ভাইয়া ভেবেছিল ভাবি হয়তো একটু রেগে আছে, কিন্তু এত বেশি রেগে আছে সেটা জানতো না। ভাইয়া একটু পর নিজে থেকে কল করলো। ঈশান প্রথমে কোনো কথা বলছিল না, বাসায় আসতে বললে ও শুধু বলল, ঠিক আছে ভাইয়া, আমি চলে আসবো, টেনশন করো না। ঈশান আরও একটা সপ্তাহ একটা বন্ধুর বাসায় থেকে তারপর বাসায় আসে। বাসায় আসতে কলিং বেল দিতেই ভাবি এসে দরজা খুলে দেয়। ওকে দেখে কেমন যেন মুখে একটা বিরক্তিকর ছাপ ভেসে উঠল। সাথে সাথে মনটা খারাপ হয়ে গেল ওর। ভেবেছিল ভাবি হয়তো একটু রেগে আছে, কিন্তু এত বেশি যে রেগে আছে সেটা জানতো না। ঈশান ভেবেছিল ভাবির বান্ধবী, তাই হয়তো একটু রেগে আছে, কিন্তু এখন যেভাবে রেগে আছে তাতে মনে হচ্ছে ভাবির বান্ধবী না, আপন বোন, তাই হয়তো এভাবে রেগে আছে। ঈশান ভাবলো ভাবির সাথে কথা বললে হয়তো ভাবি রাগ করে থাকতে পারবে না, তাই বলল,
ভাবি কেমন আছে? ভাবি ওর প্রশ্নের কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। ঈশান বুঝতে পারল ভাবি এখনও রেগে আছে, তাই ঈশান কোনো কথা বলল না। কোনো রকমে রুমে চলে গেল ও। তারপর রাতে ভাইয়া বাসায় আসতে ঈশানকে রুমে ডাকলো। ঈশান রুমে যেতেই খেয়াল করলো ভাবি কোনো বিষয় নিয়ে হয়তো রেগে আছে। তাই ঈশান গিয়ে ভাইয়ের সামনে দাঁড়াতেই ভাইয়া উঠে এসে ঠাস ঠাস করে ওর গালে দুইটা থাপ্পড় মেরে দেয়। ও মাথা নিচু করে নিল আর ভাইয়া বলতে লাগলো, তোকে যত দেখি আমি অবাক হয়ে যাচ্ছি, তুই কিনা শেষ পর্যন্ত নীলাশার সাথে এমন একটা করতে পারলি। আমি তোকে বারবার বলতাম তুই এমন কেন দুষ্টুমি করিস না যার জন্য কারোর কষ্ট হয়, কারোর খারাপ লাগে, আর তুই সেটাই করিস। ভাইয়া আমি চুপ, একদম চুপ। আর একটা কথাও যদি বলিস না, আমার থেকে খারাপ আর কেউ হবে না। ভুলেও যদি আর কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাস, আমার থেকে খারাপ আর কেউ হবে না। আর নীলাশার কথা তো তুই মুখেই আনবি না, আর ভুলেও তুই ওকে ডিস্টার্ব করবি না। ঈশান একবার ভাবির দিকে তাকিয়ে খেয়াল করলো ভাবি কেমন করে যেন ওর দিকে তাকিয়ে আছে, হয়তো এখনো রেখে আছে। তাই সে অসহায় কণ্ঠে বলতে লাগলো, ভাই আমি বুঝতে পেরেছি, আমি ভুলেও আর ভাবির বান্ধবীর দিকে তাকানো তো দূরের কথা, তার সামনে পড়বো না। দেখো, তোমরা যেটা বলেছে সেটাই হবে। আমি এখন থেকে অনেক ভালো হয়ে যাব। তোমরা যা বলবে আমি তাই শুনবো। তা তোমরা রাগ করে থেকো না। ভাবি কোনো কথা বলল না। ভাইয়া ওকে একের পর এক শুধু বকা দিয়েই গেল। তারপর শেষ পর্যায়ে রুম থেকে বেরিয়ে যায়, কোনো কথা বলল না। রুমে গিয়ে কিছুক্ষণ বিছানায় শুয়ে নীরবে চোখের জল ফেলল ও। কারণ ভাইয়া ভাবি কখনো ওর গায়ে হাত তোলেনি। আজ তারা এভাবে পাল্টে গেছে সামান্য একটা কারণে। আজকে মনে হচ্ছে যে ভালোবাসাটা হয়তো ওর জন্য অন্যায় ছিল। তার উপর যখন ভাবির বান্ধবীকে ভালোবেসেছে, সেটার জন্য ওর জন্য একটা পাপ হয়ে দাঁড়িয়েছিল। মনে মনে ঠিক করে নিয়েছে ওই মেয়েটার পিছনে আর কখনো যাবে না। শেষ পর্যন্ত কিনা একটা সিনিয়র মেয়ের প্রেমে পড়লাম, আর তাকে নিজের ভালোবাসাটা বোঝাতেই পারলো না। উল্টো মেয়েটা ওকে বয়সে ছোট বলে বারবার দূরে সরিয়ে দিল। আর এরকম একটা পরিস্থিতির মধ্যে ওকে পড়তে হলো। কয়েকটা দিন ঈশান আর বাসা থেকেই বের হলো না, কেমন যেন চুপচাপ হয়ে গেছে। ভাবি খাবার টেবিলে ডাইনিং রুমে আসলেই কেমন করে যেন ওর দিকে তাকিয়ে থাকে। ঈশান আর ভাবির সাথেও তেমন কথা বলার চেষ্টা করে না। হয়তো অনেক বড় অন্যায় করে ফেলেছে, যার জন্য ভাবি ওর উপর এত বেশি রেগে আছে। মায়ের মতো ভাবি কিনা ওর সাথে একটা দিন কথা না বলে থাকতে পারতো না, সেখানে ওকে দেখলেই কেমন রেগে যায়। ভাবির সাথে তেমন কথা বলার চেষ্টাও করে না। ভাবিকে মন খারাপ করে থাকতে দেখে ওনার বেশ খারাপ লাগে। শত হলো ছোট ছেলে, যতটাই দুষ্টু হোক, সবটা জানার পর একটু রাগ করবে। কিন্তু এভাবে মন খারাপ দেখে ঈশান ভাবির সাথে কথা বলার জন্য বসেছিল। ঠিক তখনই আম্মু আসে। ঈশানের কাছে কাঁধের ওপর হাত রাখতে ঈশান একটা মুচকি হাসি দিয়ে অন্যদিকে তাকিয়ে বলে, আমু তুমি আসছো? বসো। আব্বু, তোমার কি কোনো কারণে মন খারাপ? না না, মন খারাপ হবে কেন? এমনিতেই ভালো লাগছে না তাই। তাহলে এভাবে চুপচাপ হয়ে গেছো কেন আব্বু? তুমি তো সব সময় দুষ্টুমি আর পাগলামিগুলো করো। আম্মু এটাই চাই, ভাবি এটা চাই। তাহলে এখন এভাবে চুপচাপ হয়ে গেছো কেন? আর তার উপরে কেমন যেন সব সময় রুমের মধ্যেই থাকো, বাইরে যাওয়া, বন্ধুদের সাথে দেখাও করো না। আর কলেজে যাওয়া তো সেই কবে থেকেই বাদ দিয়ে দিয়েছো। কই আম্মু, কিছু হয়নি তো। আসলে সবসময় সব কিছু ভালো লাগে নাকি? ওই জন্য। আর দেখো না, সবসময় ভাইয়া বলে আমি নাকি খুব বেশি দুষ্ট। তাই চিন্তা করছি এখন থেকে আর দুষ্টুমি করবো না। মানুষ তাতে হয়তো কেউ আর বিপদে পড়বে না। কিন্তু তুমি এভাবেই চুপ করে থাকলে যে আমাদের খারাপ লাগে, তুমি সেটা বুঝতে পারো না? ঠিক আছে আম্মু, আর কখনো চুপ করে থাকবো না। সবসময় বকবক করতেই থাকবো। ঈশান কথাটা বলেই হাসার চেষ্টা করলো। আম্মু ফ্যাল করে ওর দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর আম্মু ওর মুখের একপাশে হাত দিয়ে বলতে লাগলো, আমি সারার থেকে সবটা শুনেছি। সারা আমাকে সবই বলেছে। দেখো আব্বু, তুমি যেটা চাইছো সেটা সম্ভব না। আর তাছাড়া মিলাশা তোমার থেকে বয়সে অনেক বড়, এটা কখনোই সম্ভব না। তুমি প্লিজ ওকে ভুলে যাও। নেশান এই বাসা থেকে 15 দিন আগে চলে গেছে। আমি ওগুলো মনে করতে চাই না। আর তাছাড়া আমি ভুল করেছিলাম। সো বুঝতে পারিনি আমার মতো ছেলে কাউকে ভালোবাসতে পারে না। ভালোবাসাটা কখনো একতরফা হয় না। তোমরা টেনশন করো না,
আমি আর কখনোই মেয়েটাকে ডিস্টার্ব করবো না। আর আমি তো এসব ভুলে গেছি। তোমরা শুধু শুধু আমাকে নিয়ে টেনশন করছো। ঠিক তো? এই জন্য মন খারাপ করবে না তো? হ্যাঁ, করবো না। এখন এসব কথা বাদ দাও তো। দেখো আব্বু, আমরা তোমার জন্য ওর থেকে ভালো মেয়ে এনে দিব। ওর থেকেও মিষ্টি হবে, যে কিনা তোমাকে অনেক বেশি ভালোবাসবে। থাক না এসব কথা। তোমরা যাকে খুশি, যখন খুশি ইচ্ছে হলে আমার জন্য এনো, আমি তাকেই মেনে নেব। তা এসব কথা এখন বাদ দাও, ভালো লাগছে না আমার। ঈশান কথাটা বলে আম্মুর কোলে কোলে শুয়ে পড়ল। আম্মু মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো ওর। এর মাঝে ভাবি দরজার সামনে আসতেই খেয়াল করলো আম্মু ঈশানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এখন ভালো লাগবে কি করে? এখানে নিজেকে ঘরবন্দি করে ফেললে কখনো ভালো লাগে? কালকে থেকে আবার আগের মতো কলেজে যাবে, আবার সেই দুষ্টুমিগুলো করবে, তাহলেই দেখবে ঠিক ভালো হয়ে যাবে। না না, আমি আর চাই না কারোর সামনে দুষ্টুমি করতে, কারো কাছে খারাপ হতে। প্লিজ এটা আর বলো না। আর আমি বুঝতে পেরেছি দুষ্টুমি করলে শুধু মানুষকে বিপদে পড়তে হয়, কারো ভালো হয় না। তাই আমি আর এগুলোর মধ্যে জড়াতে চাই না। দেখছো তো ভাবি আমার উপর কীভাবে রেগে আছে। ভাবিনি ভাবি হয়তো এত বেশি রেগে থাকবে। আর তোমরা টেনশন করছো তো আমি মেয়েটার জন্য কষ্ট পাবো, ওইটা নিয়ে ভেবো না। আমি তো ওনার মন থেকে ভালোবাসিনি, তাহলে কষ্ট পাবো কী করে? তাহলে এত সহজে ভুলে যেতে পারতাম নাকি? আমি ভুলেও আর ভাবির বান্ধবীকে কখনো ডিস্টার্ব করবো না। তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। আর ভাইয়াকে বলে দিও তার ভাইটা আজ থেকে ভালো হয়ে যাবে। আমার জন্য আর কাউকে মাথা নত করতে হবে না, কাউকে ছোট হতে হবে না। ঈশান কথাটা বলছে আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। কারণ যে ভাবি কিনা ওর সাথে একটা দিন কথা না বলে থাকতে পারতো না, সে ভাবি আজকে 15 দিন কথাই বলে না। ভাবি সেটা স্পষ্ট দেখতে পাচ্ছে। ঈশান হাত দিয়ে চোখগুলো মুছে নিল। আম্মুর সাথে কথা বলেই যাচ্ছে। ভাবি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে রুম থেকে চলে আসলো। ভাবতে লাগলো এটা করা কি ঠিক হয়েছে ঈশানের সাথে? যে ব্যবহার করেছে সেটা করা ঠিক হয়েছে কিনা। পরদিন থেকে ঈশান আবারও কলেজ যেতে শুরু করে, কিন্তু এখন আর সেই আগের মতো দুষ্টুমিটা করে না। কলেজে আসতেই খেয়াল করে বন্ধুরা আড্ডায় বসে আছে। তখনই ঈশান কারোর সামনে না গিয়ে সরাসরি ক্লাসে চলে যায়। ক্লাসে হঠাৎ করে নীলাশার সাথে দেখা হয়ে যায়। তখনও মাথা নিচু করে নিয়ে পাশ কাটিয়ে চলে যায় ও। ঈশান এভাবে নীলাশাকে ইগনোর করতে দেখে একটু অবাক হলেও আবার পরক্ষণেই ভাবে সেদিন হয়তো শাস্তি পেয়েছে, এই জন্যে হয়তো এভাবে ওকে ইগনোর করছে। নীলাশা ভাবে হয়তো এতেই ভালো, আর এই ছেলেটা দুষ্টুমি করবে না। এভাবে একটা মাস কেটে গেল, কিন্তু এই একটা মাসের মধ্যে ঈশান একটা বারের জন্য নীলাশার কাছে যায়নি, আর ওকে ডিস্টার্বও করেনি। যতবার নীলাশা সামনে পড়েছে ওকে ইগনোর করেই চলে গেছে। 1 মাস পর নীলাশা মনে মনে ভাবে কিছু একটা হয়েছে, ও বুঝতে পারছে ওর প্রচুর পরিমাণে একটা শূন্যতা কাজ করছে। ওর কাউকে খুব বেশি মিস করছে। হয়তো এই পিচ্চি ছেলেটার দুষ্টুমি ও নিজেকে মানাতে পারছিল না। প্রত্যেক রাতে নীলাশা ভাবে আমি কি সত্যি তাহলে ঈশানকে ভালোবাসি? না, এটা কি করে হয়? আচ্ছা, যদি ভালো নাই বাসি তাহলে ওকে নিয়ে কেন এত ভাবি আমি? আর ও আমাকে ইগনোর করলে, আমার সাথে কথা না বলে, আমার কাছে না আসলে কেন খারাপ লাগে আমার? প্রথমে তো আমিও চাইতাম যেন এরকম দুষ্টুমি না করে সে। তাহলে এখন কেন সেটা মানতে পারছি না? আমার সাথে কথা না বললে আমার খারাপ লাগে। আচ্ছা, তাহলে কি ওর সাথে একটু কথা বলবো? পরদিন নীলাশা খুব হাসি খুশি ভাবে কলেজে যায়। আর কলেজে গিয়ে যেটা দেখে সেটা দেখার পর ওর খুব খারাপ লাগে। কারণ ঈশান একটা মেয়ের সাথে হেসে হেসে কথা বলছে। মেয়েটাকে দেখে নতুন বলে মনে হচ্ছে। এমন কিছু দেখে নীলাশা আর স্থির থাকতে পারল না। নিজের অজান্তে ঈশানের সামনে চলে যায়। নীলাশাকে দেখে মাথাটা নিচু করে নিল আর মেয়েটাকে বলল। চলুন আমরা অন্য দিকটায় যাই। ঈশান কথাটা বলে চলে যেতে গেলে নীলাশা ঈশানের সামনে দাঁড়ালো। তখন ঈশান পাশ কাটিয়ে চলে যেতে গেলে নীলাশা হাতটা ধরে ফেললো আর বলতে লাগলো। কি হয়েছে তোমার? আর আমায় এভাবে ইগনোর কেন করছো? আর এই মেয়েটা কে? ওর সাথে তোমার এত কিসের কথা? প্লিজ আপু, এরকম পাগলামি করবেন না। দেখেন, আমি তো এখন আর আপনাকে ডিস্টার্ব করি না। আর তাছাড়া আপনি যেটা চেয়েছেন সেটা হয়েছে। আমি তো আর এখন আপনার সামনে জেনে শুনে আসি না। নাকি আমি কলেজে আসলে তাতেও আপনার সমস্যা হয়? বলেন, আমি কলেজে আসলে যদি আপনার সমস্যা হয় তাহলে আমি এই কলেজ থেকে টিসি নিয়ে নেব। তবুও দয়া করে আপনি আর আমার সামনে আসবেন না। ঈশান, তুমি এভাবে কেন বলছো? তুমি বারবার শুধু আমায় ইগনোর করছো।
আর তার উপর আজকে আমি নিজের থেকে তোমার সাথে কথা বলতে এসেছি, আর তুমি কিনা এইভাবে কথা বলছো? কি হয়েছে বলো তো? নাকি এখন আর আমায় ভালো লাগে না এই জন্য? না না আপু, আমি কাউকে পছন্দ করি না। আর আপনাকে আমার ভালো লাগার মতো কিছুই নেই। আপনি আমার থেকে সিনিয়র, তাই আপনার সাথে বেয়াদবি করতে চাই না। তাহলে এতদিন যেগুলো করেছো ওগুলো কি? ওইগুলো আমি ভুল করেছিলাম, তাই সেটা শুধরে নেওয়ার চেষ্টা করেছে। পুরোনো কথাগুলো আর তুলবেন না। আগের ব্যবহারের জন্য আপনি আমাকে মাফ করে দিবেন। আমি বুঝতে পারিনি যে আমার মতো একটা ছেলের জন্য ওইসব অন্যায়। তাই প্লিজ আপনার এগুলো মনে রাখবেন না। দরকার পড়লে আর কলেজে আসবো না। তো আপনি এভাবে রিয়্যাক্ট করবেন না প্লিজ। ভাবি আর ভাইয়া জানতে পারলে আবারও আমাকে ভুল বুঝবে। আর তার উপরে ভাবি তো সেই কবে থেকে আমার সাথে কথাই বলে না, শুধু এই বিষয়টা নিয়ে। আমি চাই না দ্বিতীয়বার ভাবির সামনে খারাপ হতে। প্লিজ আপনি আমাকে যেতে দিন। তুমি না আমায় ভালোবাসতে, তাহলে এখন সব ভুলে গেলে এত সহজে? না, আমি কাউকে ভালো টালোবাসিনি। আর আপনারা তো ঠিকই বলতেন। আপনি বলতেন না আমি ভুল করছি, এটা সম্ভব না। আমি সেটা পরে বুঝতে পেরেছি। আর ভালোবাসা বলতে কিছু নেই। আমি যেটা করেছি আমার অন্যায় হয়েছে, আমাকে মাফ করবেন। আর আমি যদি অন্যায় করে থাকি আপনার কাছে, আমাকে শাস্তি দিন। না হয় বলুন, আমি সব শাস্তি মাথা পেতে নেব। আমার সাথে কথা বলতে আসবেন না, কারণ এসব জানতে পারলে অনেক খারাপ ভাববে। তাই আমি চাই না দ্বিতীয়বার আর কারো কাছে খারাপ হতে। তাহলে তখন ভালোবাসি বলে বলে পাগল করে ফেলাটা, সেটা কি ছিল? জানি না, তবে বললাম তো ভুল হয়ে গেছে, মাফ করে দিন। আর আমাকে যেতে দিন প্লিজ। এত সহজে আমি তোমায় যেতে দিব কি করে? তুমি তো অনেক বড় অন্যায় করে ফেলেছো। কী কী অন্যায় করেছি বলেন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। তো প্লিজ ভাবিকে কিছু বলবেন না, তাহলে ওরা। তুমি এত ভয় কেন পাচ্ছ? তখন তো ভয় পেতে না। ভালোবাসতে তো আমাকে, নিজের কাছে টেনে নিতে, আমার সাথে রোম্যান্স করতে। কিন্তু এখন কি হয়েছে তোমার যে এতটা ভয় পাচ্ছ বলো তো? ভয় পাচ্ছি না, তবে ভুল করেছে, সেটা শুধরে নেওয়ার চেষ্টা করেছে। ভুল করেই হোক আর যেভাবেই হোক আমাকে ভালো তো বেসেছিলে, তাহলে এখন কি করে ভুলে যেতে পারলে? নীলাশা জোর করে ঈশানের হাত ধরিয়ে রইল। তারপর ঈশান হাত ছাড়িয়ে নিয়ে চলে যেতে গেলে পিছন থেকে খুব শক্ত করে জড়িয়ে ধরল ও। নীলাশার এরকম কর্মকাণ্ডে ঈশান হতবাক হয়ে যাচ্ছে। ওর সাথের মেয়েটা তো হাঁ করে ওদের দিকে তাকিয়ে আছে। ঈশান ভয়ে চুপসে গেছে। ও কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। এবার নীলাশা বলতে লাগলো, ঈশান, তুমি আমাকে যেভাবে ভালোবাসো, আমি সত্যি তোমায় অনেক বেশি ভালোবাসি তোমায়। এই 1 মাস আমি বুঝতে পেরেছি তুমি সেদিন কতটা কষ্ট পেয়েছিলে। প্লিজ আমায় সুযোগ দাও একটা। আমিও এখন তোমাকে ভালোবাসি, তোমায় নিজের করে পেতে চাই আমি। প্লিজ দূরে সরিয়ে দিও না আমায়। নীলাশার কথাগুলো শুনে যেন ঈশান আকাশ থেকে পড়ল। পরক্ষণে ভাইয়া ভাবির কথাগুলো মনে করতে লাগলো ও। আর দেরি না করে নীলাশাকে ছাড়িয়ে নিল। আর ওর দিকে ঘুরে নীলাশা আবারও যখন ওকে জড়িয়ে ধরতে যাবে, তখন ঈশান কয়েক পা পিছিয়ে গেল আর বলতে লাগলো, ছি ছি, এসব আপনি কি বলছেন? এসব কখনো সম্ভব না। আপনি হয়তো আমার সাথে মজা করছেন, তাই না? দেখেন, আমি তো বলছি আমি আর আপনার সামনে কখনো আসবো না। আপনি না চাইলে এই শহরেও থাকবো না। আর তারপরে এরকমভাবে আমার সাথে অভিনয় করে বাজে বানাবেন না আমার ভাই। আর তারপর এরকমভাবে আমার সাথে অভিনয় করে বাজে বানাবেন না আমার ভাই আর ভাবির কাছে। তাহলে ওরা কখনোই আর আমার সাথে কখনোই কথা বলবে না। ঈশান কথাটা বলে শেষ করতে পারল না। তার আগে নীলাশা বেশি রাগীভাবে ওর কাছে আসে। তারপর ঈশানের শার্টের কলারটা 2 হাতে চেপে ধরে বলতে লাগলো, আমি ভালোবাসি তোকে, আর তুই বলছিস আমি নাটক করছি? আমার ভালোবাসাটা কি তোর নাটক মনে হয়? নিজেই আমাকে প্রেমের ফাঁদে ফেলেছিস, আমাকে তোর প্রতি দুর্বল করেছিস, তোকে ভালোবাসতে বাধ্য করেছিস। আর এখন বলছিস তুই আমায় ভালোবাসিস না। আমি শুধু তোকে চাই। তোকে যদি না পাই তাহলে আমি সত্যি উল্টাপাল্টা কিছু একটা করে ফেলবো। আগে তোকে শেষ করব, তারপর নিজেকে শেষ করে দেব। কিন্তু আপু, আপনারা যেটা বলছেন ভুল বলছেন। আপনি হয়তো ভেবে বলছেন না, আপনি পাগলামি করছেন, এরকমভাবে বলছেন। প্লিজ এরকম পাগলামি করবেন না, আমাকে ছাড়ুন। আর বাসায় গিয়ে ভালো মতো ভাবুন, তাহলে সবটা বুঝতে পারবেন। কিছু করতে চাই না তোকে ছাড়া, আমি এক মুহূর্ত বুঝতে চাই না কিছুই। আমার শুধু তোকে চাই। আমি জানি না আমার কি হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। দেখ, তুই আমাকে ভালোবাসিস কিনা আমি জানি না, কিন্তু আমি তোকে এখন ভালোবাসি অনেক। তুই যদি আমার ফিরিয়ে দিস তাহলে আমি আমি জানি না আমি কি করব। নিজের ক্ষতি করে ফেলবো সত্যি। তখন তুই ভালো থাকতে পারবি তো?
মাথা নিচু করে রইল ঈশান, নিজে নিজেই বলতে লাগলো। তারপর একটা সময় নীলাশা আর কোনো উপায় না পেয়ে বলতে লাগলো, আমাকে প্রেমের ফাঁদে ফেলে ভালোবাসতে বাধ্য করে এখন আমার থেকে দূরে সরে যেতে চাইছিস? ঈশান সেখানেই দাঁড়িয়ে রইল। নীলাশা কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। ঈশানও সেখান থেকে চলে যায়, কিন্তু ক্লাসে মনোযোগ দিতে পারলো না। কলেজ থেকে বেরিয়ে একটা নির্জন জায়গায় গিয়ে বসে কিছুক্ষণ ভাবতে লাগলো, ওর সাথে কি হচ্ছে এসব। যখন চাইতো তখন মেয়েটা ওকে ভালোবাসেনি, কিন্তু এখন চায় না, এখন সেই মেয়েটাই নাকি ওকে ভালোবাসে। আমার পরক্ষণই মনে হলো হয়তো এটা ভাইয়া ভাবির সামনে ওকে বকা খাওয়ানোর জন্য বা খারাপ বানানোর জন্য এমনটা করছে। ঈশান বিষয়টাকে স্বাভাবিকভাবে নিলেও অন্যদিকে নীলাশা বাসায় চলে আসে। তারপরে সে ভাবতে থাকে ছাড়ার জন্যই হয়তো মেনে নিতে চাইছে না, ওর থেকে দূরে সরে যেতে চাইছে। নীলাশা আর কোনো কিছু না ভেবে সারাকে কল করলো। তারপর কল করতে ও রিসিভ করে। নীলাশা কান্না করে উঠল। তখন ও সারা বলতে লাগলো, নীলাশা, কি হয়েছে তোর? এভাবে কান্না করছিস কেন? কে কি বলেছে আমাকে বল। নীলাশা 5-6 মিনিট যাবৎ কান্না করার পর একটা সময় ও ভাবলো কান্না করে লাভ হবে না, সাথে কথা বলতে হবে। তাই কান্না থামিয়ে দিয়ে বলতে লাগলো, সারা, তুই কেন ঈশানের সাথে কথা বলিস না? আমার জন্যই রেগেছিস তাই না? এই জন্যই তুই ওর সাথে কথা বলিস না, তাই তো? কে বললো তোকে আমি ওর সাথে কথা বলি না? আমি সেটা খুব ভালো করেই জানি, আর ঈশানের থেকেও সেটা শুনেছি। তুই এমনটা হতে পারলি কি করে বলতো? তার মানে ঈশান তোর সাথে আবার ওইরকমটা করেছে, তাই না? আজকে ওকে একবার বাসায় আসতে দে, তারপর দেখ আমি কি করি। ভাইয়া বাসায় ফিরুক, তারপর ওকে কঠিন শাস্তি দেব। ওর কোনো দোষ নেই, একদম ওকে কিছু বলবি না, সব দোষ আমার। আমি ওকে ভালোবাসি, ও যেমন আমায় ভালোবাসে তেমনি আমিও ওকে ভালোবাসি। ওর কোনো দোষ নেই। তুই যদি ওকে কিছু বলিস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। নীলাশা এরকম কথা শুনে ভাবি চুপচাপ হয়ে যায়। নীলাশা ওকে সবটা বলতে লাগলো। সব শোনার পর ভাবি বলে, তাহলে সেদিন চুপ করেছিলি কেন বল? নাকি ঈশান তোর সাথে সবটা জোর করে করেছিল? এখন তাহলে বলছিস কেন তুই ওকে ভালোবাসিস? বল আমাকে। আমি জানি না কখন, কিন্তু ওকে ভালোবাসতাম কিনা জানি না। মনে হতো যে ওকে ভালোবাসি, আবার মনে হতো ভালোবাসি না। কিন্তু কোনো এক বাধার কারণে সেটা বলতে পারছিলাম না। আমি তাই চুপ করেছিলাম। কিন্তু এখন আমি বুঝতে পারছি আমি ঈশানকে কতটা ভালোবাসি। তোর জন্যই তো আমি শুধু ঈশানের সাথে এইভাবে মিসবিহেভ করেছি আজ অব্দি। আজকে যেটা মাস হয়ে গেল ছেলেটার সাথে আমি কথা বলি না, শুধু তোর জন্য। আর তুই কিনা বলছিস তুই ওকে ভালোবাসিস। কেন, ভালোবাসাটা কি খুব অন্যায় হয়ে গেছে আমার? স্যার, আমি অত কিছু শুনতে চাই না। আমি ওকে ভালোবাসি তাই বললাম। তোরা কি করবি না করবি সেটা বল, আর না হলে আমি আব্বু আম্মুর কাছে সবটা বলে দিব। তুই বুঝতে পারছিস না, আঙ্কেল আন্টি জানতে পারলে অনেক রেগে যাবে, আর তোকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে। আর এই সম্পর্ক কখনোই হবে না। আমি এত কিছু শুনতে চাই না। তোর কিছু করার থাকলে কর, নইলে ঈশান যদি আমাকে বিয়ে করতে চায় আমি কালকেই ওকে বিয়ে করে নিব। তোরা কে কি মানলি না মানলি তাতে আমার কিছু যায় আসে না। আমি জানি আব্বু আম্মু হয়তো প্রথমে একটু রাগ করে থাকবে, কিন্তু পরে ঠিকই মেনে নেবে আমায়, দেখিস। শোন, উল্টাপাল্টা কিছু করিস না। আমি ঈশানের সাথে কথা বলি, তারপর দেখি কি হয়। আমি আর তোদের কোনো কথা শুনবো না। তোদের কথা শুনে আমি ওই পিচ্চিটার থেকে অনেক দূরে ছিলাম এতদিন। যে ছেলেটা আমায় এতটা ভালোবাসে তাকে আমি ইগনোর করেছি এভাবে শুধু তোদের জন্য। নীলাশা কথাটা বলেই কলটা কেটে দিল। আর ভাবি চুপচাপ ভাবতে লাগলো কি থেকে কি হচ্ছে। একটু পর বাসায় আসলে ভাবি দরজা খুলে দিল। ঈশান খেয়াল করলো আব্বু আম্মু কথা বলছে। তখন আব্বু আম্মুর সামনে যেতেই ভাবি এসে কেমন করে যেন ওর দিকে তাকালো। ঈশান সামনে আর থাকলো না। ঈশানের মনে হচ্ছিল নীলাশা হয়তো বাসায় গিয়ে ভাবিকে সবটা বলে দিয়েছে, তাই হয়তো ভাবি এভাবে রাগ করে আছে। ঈশান আর কিছু না বলেই রুমে চলে যায়। রাতে ঈশানের সাথে কথা বলার চেষ্টা করলো, কিন্তু ঈশান ওনাকে ইগনোর করে চলে যায়। ঈশানের বাসা, নীলাশা যদি কিছু বলে থাকে তাহলে হয়তো ওর এই বাসায় শেষ দিন হয়ে যাবে। পরদিন ঈশান কলেজে যেতে আবারও নীলাশা ওইভাবেই পাগলামি করতে শুরু করে। ঈশান বুঝতে পারছে হয়তো নীলাশা ওকে সত্যি ভালোবেসে ফেলেছে, কিন্তু এই সম্পর্কটা এখন আর সম্ভব না। যেখানে নীলাশা নিজের মুখে সেদিন বলেছিল ঈশান নাকি ওকে ডিস্টার্ব করে, তাই ঈশান আর চায় না এরকম কোনো সম্পর্ক ওদের মাঝে হোক। ওদের পরিবার সেটা কখনই মেনে নেবে না। নীলাশা কলেজ থেকে বেরিয়ে যায় কান্নাকাটি করে। তারপর 7টা দিন যাবৎ নীলাশা ঈশানের সাথে যোগাযোগ করা বা কথা বলার চেষ্টা করে,
কিন্তু ঈশান যথারীতি ইগনোর করে যাচ্ছিল আর বারবার ভাবিকে ফোন দিয়ে কান্নাকাটি করছিল শুধু ঈশানকে একটু মানানোর জন্য। ভাবির সাথেও কথা বলছে না ঈশান। অষ্টম দিনের মাথায় ঈশান কলেজে আসেনি দেখে নীলাশা ওকে কল করলো আর বলতে লাগলো, এ কোথায়? তুমি আমায় এভাবে ইগনোর কেন করছো? তুমি জানো না আমি বেশি কষ্ট সহ্য করতে পারি না। তুমি যদি এক্ষুনি আমার সামনে না আসো তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। আপনি কেন বুঝতে পারছেন না? আপনি যেটা চাইছেন সেটা কখনো সম্ভব না। আপনি ভুল করছেন। পরে ঠিকই বুঝতে পারবেন। প্লিজ এভাবে পাগলামি করবেন না। তুমি আমায় ভালোবাসো কিনা বলো। আপনি বুঝতে পারছেন না? আমি অন্য কিছু শুনতে চাই না। তুমি আমাকে ভালোবাসো কি না, আমি শুধু এইটুকুই শুনতে চাই। তাহলে আমি আর তোমায় কখনোই ডিস্টার্ব করব না। ইভেন আজকের পর আর আমাদের দেখাও হবে না, কারণ আজকের পর তুমি আর এই নীলাশা নামের কাউকেই খুঁজে পাবে না। প্লিজ আপনি পাগলামি করবেন না। আপনি যেটা চাইছেন সেটা কখনোই সম্ভব না। ও, তার মানে তুমি আমাকে ভালোবাসো না, তাই তো? আচ্ছা ঠিক আছে, তুমি ভালো থেকো। নীলাশা কান্না করতে করতে কলটা কেটে দেয়। ঈশান বেশ কিছুক্ষণ চুপচাপ রইল। ওর বন্ধুদের সাথে বিষয়টা শেয়ার করলে ওরা নীলাশাকে মেনে নিতে বলে, কিন্তু ঈশান ভাবতেই পারছিল না কি করবে। তো আধ ঘন্টা পর হঠাৎ করে ঈশানের বাসা থেকে একটা কল আসলো। ও ফোনটা হাতে নিয়ে দেখলো ভাবির নম্বর থেকে কল আসছে। সাথে সাথেই ফোনটা রিসিভ করে বলতে লাগলো, ঈশান, কোথায় তুমি? এক্ষুনি বাসায় আসো। ভাবি কথাটা বলি ফোনটা কেটে দিল। ঈশানের যেন টেনশনটা আরো বেড়ে গেল। ভাবতেই পারছে না নীলাশা বাসায় কি থেকে কি বলেছে তার ঠিক নেই। যদি কিছু একটা উল্টোপাল্টা বলে দেয় তাহলে ওকে হয়তো বাড়ি ছাড়া হয়ে যেতে হবে। চুপ করে থেকে তারপর বাসায় চলে যায়। কলিং বেল দিতে আম্মু দরজা খুলে দিল। তারপর খেয়াল করে ভাইয়া, ভাবি, আব্বু, আম্মু সবাই ডাইনিং রুমে দাঁড়িয়ে আছে। ভাইয়া বেশ খানিকটা রেগে আছে, তারপর আব্বুও রেগে আছে। ভাবি কেমন করে যেন ওর দিকে তাকিয়ে আছে। এবার ঈশান গিয়ে ওনাদের সামনে দাঁড়াতেই ভাইয়া এসে ঈশানের গালে একটা থাপ্পড় মেরে দিল। তারপর আবারও যখন একটা থাপ্পড় মারতে যাবে তখনই ভাবি এসে হাতটা ধরে ফেলল। আর ভাইয়া বলতে লাগলো, তুমি আমাকে আটকাচ্ছ কেন? একমাত্র ওর জন্যই আজকে এরকমটা হয়েছে। ও সব জায়গায় দুষ্টুমি, ওর জন্যই আজকে নীলাশা। ওর দোষ দিচ্ছ কেন? দোষটা আমাদের। আমি ভেবেছিলাম শুধু ওর জন্যই নীলাশা এভাবে, কিন্তু এখন নীলাশাও তাকে ভালোবাসে। ওর কোনো দোষ নেই। ভালোবাসা তো আর বলে কই হয় না। তাই বলে শেষ পর্যন্ত কিনা নীলাশার সাথে? এখন এসব বলে লাভ কি? ভালোবাসা কি আর কাউকে দেখে শুনে হয়? হঠাৎ করেই নীলাশা ঈশানকে ভালোবেসে ফেলে। তুমি কি আমাকে ভালোবাসতে নাকি অন্য কাউকে ভালোবেসেছিলে? এখন এসব কথা বলে লাভ নেই। তাড়াতাড়ি চলো, আমাদের যেতে হবে। ভাইয়া, আমি কি করেছি? কি হয়েছে? তোমরা এইভাবে কথা বলছো কেন? কি আর হবে? তোমার নীলাশা সুইসাইড করার চেষ্টা করেছে, এখন হসপিটালে ভর্তি আছে। ভাবির কথাটা শুনে ঈশানের হাত পা ঠান্ডা হয়ে যায়। ওর বুকের ভেতরে একটা মোচড় দিয়ে উঠল। নিমেষের মধ্যে সেখানে স্তব্ধ হয়ে গেল ও। ভাবি বুঝতে পারল ঈশানের ভিতরে কি চলছে। ও কোনো কথা বলছে না। ভাইয়া, আব্বু, আম্মু বেরিয়ে গেলে এবার ভাবি ওর হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো আর বলতে লাগলো, আমি বুঝতে পারছি তোমার মনের মধ্যে কি চলছে। দেখো, যেটা হবার হয়ে গেছে। তুমি এখন আর রাগ করে থেকো না। এখন নীলাশাকে মেনে নেওয়ার চেষ্টা করো। ভাবি, নীলাশা ঠিক আছে তো? ওর কিছু হবে না তো? দেখো, আমি আর কখনো ওকে কষ্ট দিব না। এখান থেকে চলে যাব। ওকে নিয়ে অনেক দূরে চলে যাব। তোমাদের সামনে থাকবো না। ওকে আমি আর কষ্ট দিতে চাই না। পাগল ছেড়ে কি সব বলছো? কিছু হবে না। আমরা তো ভেবেছিলাম নীলাশা তোমাকে ভালোবাসে না, তুমি ওকে ডিস্টার্ব করো। আর তুমি শুধু বলতো তোমাদের বয়সের ডিফারেন্সটা কত। এটা কি সম্ভব ছিল? কিন্তু নীলাশা তোমাকে ভালোবেসে ফেলবে, আমরা তো সেটা বুঝতে পারিনি। দেখো, যেটা হবার হয়ে গেছে। এখন এসব বলে লাভ হবে না। 1 ঘন্টার মধ্যে হসপিটালে চলে আসে। তারপর এসি নীলাশার আব্বু আম্মু সারাকে দেখে কান্না করে দেয়। তখন সারা ওনাদের সব কিছু বলে। সব শোনার পর নীলাশার আব্বু আম্মু কান্না করতে করতে বলে ওনার মেয়ে যেটা চায় সেটাই হবে। তখন ডাক্তার এসে বলে নীলাশার জ্ঞান ফিরেছে। তারপর সবাই গিয়ে নীলাশার সাথে কথা বলল, কিন্তু কারোর সাথে নীলাশা কোনো কথাই বলল না। তারপর ভাবি বেরিয়ে আসলো। এসে ঈশানের হাত ধরে টানতে টানতে ঈশানকে কেবিনের মধ্যে নিয়ে যায়। নীলাশার সামনে নিয়ে গিয়ে দাঁড় করাতে নীলাশাকে দেখে ফুপিয়ে ফুপিয়ে কান্না করে উঠল ঈশান। কোনো কথা বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। তখন ভাবি বলল, নীলাশা, আর ভয় নেই। কেউ তোমাদের আলাদা করবে না। আমরা সবাই রাজি আছি। তুই ভয় পাস না।
তোর পিচ্ছিটাকে কেউ তোর থেকে দূরে নিতে পারবে না। কিরে, এখনো তুই দাঁড়িয়ে আছিস কেন? যা, ওর কান্না থামা। নিজেই সবটা করে এখন আবার চুপচাপ দাঁড়িয়ে আছিস। ভাইয়ের এরকম ধমকে ঈশান কোনো কথা না বলে তাড়াহুড়ো করে গিয়ে নীলাশার সামনে বসলো। নীলাশাকে দেখি কান্না করে দিল ঈশান। কিছু বলার আগে নীলাশা খুব শক্ত করে জড়িয়ে ধরলো আর কান্না করে দিয়ে বলল, প্লিজ তোমরা আমাকে ওর কাছ থেকে কেড়ে নিও না। ওকে আমার কাছ থেকে কেড়ে নিও না প্লিজ। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। দেখুন আমি সত্যি মরে যাব। আচ্ছা ঠিক আছে, কেউ কেড়ে নিবে না, তোমরা থাকো, আমরা বিয়ের ব্যবস্থা করছি। কথাটা বলে সবাই হাসতে হাসতে বেরিয়ে যায়। তারপর নীলাশা কিছু বলতে যাবে, তার আগে ঈশান ঠাস ঠাস করে নীলাশার গালে দুইটা থাপ্পড় মেরে দেয়। আকস্মিক কথায় নীলাশা এবার আরো জোরে জোরে কান্না করে দিল। তখন ঈশান ওর মুখের দুই পাশে শক্ত করে হাত দিয়ে চেপে ধরে বলতে লাগলো, কেন এরকম পাগলামি করলে? তুমি আমায় মারলে? হ্যাঁ, মারলাম। মনে আছে তো কতবার আমাকে থাপ্পড় দিয়েছেন কোনো কারণ ছাড়াই, শুধুমাত্র আপনার কাছে গেছে বলে? কিন্তু আপনি এমন একটা কাজ করেছেন যার জন্য জুনিয়র হয়েও আপনার গায়ে আমার হাত তুলতে হলো। কেন এরকম করলেন? তাহলে তুমি আমায় ফিরিয়ে দিচ্ছিলে কেন? তুমি তো বলেছিলে তুমি আমাকে ভালোবাসো না, তাই তো? কি বলেছে ভালোবাসি না? যদি তোমার কিছু হয়ে যেত তখন কি হতো? তাই বলে তুমি আমায় মারবে? হ্যাঁ, তোমাকে মেরেই ফেলবো। তোমার সাহস হয় কি করে নিজে ক্ষতি করা? আর কখনোই এরকম করবো না। এবার প্লিজ আমায় মাফ করে দাও। একদম না, তোমার শাস্তি পেতে হবে, অনেক বড় শাস্তি পেতে হবে। তুমি যা শাস্তি দিবে আমি মেনে নিব। একটু জড়িয়ে ধরো আমায়। নীলাশা কথাটা বলিয়ে জড়িয়ে ধরতে গেলে ঈশান ওকে সরিয়ে দিয়ে বলে, একদম আমাকে জড়িয়ে ধরবে না। তোমার সাহস কি করে হয় এরকম একটা কাজ করার পরও ইচ্ছা আমাকে জড়িয়ে ধরতে? তুমি কি ভাবছো আমি তোমার উপর রাগ করিনি? এত সহজে তোমাকে আমি মেনে নেব? এই তো মারলে, এখন আবার এভাবে কষ্ট দিচ্ছ। প্লিজ এখন আর কষ্ট দিও না। আমি কিন্তু এবার কান্না করে দেব। রাগের দৃষ্টিতে ঈশানের দিকে তাকিয়ে রইল। কেমন করে যেন বাচ্চাদের মতো ভ্যা ভ্যা করে কান্না করছে। ঈশান আর রাগ করে থাকতেই পারল না। ওর চোখের পানিগুলো মুছে দিতে নিলে খুব শক্ত করে জড়িয়ে ধরল, মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো আর বলে, সব কথা কি মুখে বলে দিতে হয়? তুমি বলছো না তোমাকে কত বেশি ভালোবাসি আমি? তাহলে কষ্ট কেন দিয়েছিলে? তুমি জানো আমি ভেবেছিলাম। কি ভেবেছিলে আমি তোমাকে ভালোবাসি না, তাই তো? কি করে ভাবতে পারলে আমি আমার ভাবির বান্ধবীটাকে ভালোবাসি না? হ্যাঁ, তাহলে বলছিলে কেন? আর কষ্ট দিয়েছিলে কেন? আমি তো সত্যি মরে যেতে চেয়েছিলাম। তাহলে যাও, বেঁচে আছো কেন? মরে যেতে চেয়েছিলে না? আর একটা পর যদি এসে উল্টাপাল্টা কথা বলো না, আমি তোমাকে মেরে ফেলবো। যা ইচ্ছে তাই করো। আমাকে দূরে সরিয়ে দিও না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। না না, এই পাগলিটাকে আর কোথাও যেতে দেবো না, কিচ্ছু হবে না। লাভ ইউ। আই লাভ ইউ টু। কিন্তু তুমি আমাকে বিয়ে করবে তো? আরে বাবা হ্যাঁ করব, তুমি চাইলে আজকেই করব। আমি এক্ষুনি বিয়ে করবো, না হলে তুমি আমাকে আবার কষ্ট দিবে। আরে বাবা কে বলেছে কষ্ট দিব? কখনো কষ্ট দিব না আমার সিনিয়র বউকে। তোমায় দিয়ে বিশ্বাস নেই। তোমাদের মতো ছেলেরা শুধু এটাই বলে, কিন্তু পরে ঠিকই কষ্ট দেয়। আমি আজকেই বিয়ে করব। আহা কি মুশকিল, এরকম পাগলামি করছো কেন? বললাম তো পরে করলে হয় না। হয় না। তুমি বিয়ে করবে কিনা বলো, না হলে কিন্তু আমি সত্যি চিৎকার করব। ওরে বাবা, তুমি যেটা চাও সেটাই হবে। এখন চুপ থাকো তো, আর একটু কান্না করবে না, আমাকে আদর করতে দাও। এই না না, একদম না এখনো। কিন্তু বিয়ে হয়নি আমাদের। হয়নি, হবে। তুমি তো বললে আজকে বিয়ে করবে, তাহলে এখন দূর করলে সমস্যা কি? লজ্জা লাগে। তাই? ওরে আমার লজ্জা পুঁতে রে। আসো আসো আমার সিনিয়র জানো, লজ্জা ভেঙে দে। ঈশান কথাটা বলতেই নীলাশা মুখটা দুই হাত দিয়ে আড়াল করে নেয়। ঈশান নীলাশার হাতটা সরিয়ে নীলাশার দিকে ঝুঁকতে থাকে। নীলাশার ঠোঁট দুটো কাঁপছে। এবার ঈশান বলল, এই জানো তোমার ঠোঁট দুটো এইভাবে কাঁপছে কেন? মনে হয় তোমার ঠোঁটে জ্বর হয়েছে। এখন কি হবে? ঈশানের এমন কথা শুনে নীলাশা ঈশানের দিকে তাকিয়ে রইল। এরপর ঈশান বলে, থাক জানো, তোমাকে আর কিছু বলতে হবে না। এখন কি করতে হবে এটা আমি জানি। এরপর ঈশান নীলাশার কাছে গিয়ে গোলাপের পাপড়ির মতো ঠোঁট দুটো নিজের আয়ত্তে নিয়ে নেয়। এভাবেই কয়েক মিনিট চলছে। এরপর নীলাশা ঈশানের ডাকে সাড়া না দিয়ে আর পারল না। নীলাশা ঈশানকে বুকের সাথে আঁকড়ে লেপ্টে ধরে। দুজনে কিছু সময়ের জন্য সুখের সাগরে ভাসতে থাকে। তারপর থাক, আর শোনা লাগবে না। এরপর কি? এর পরিণতি, এই গল্পের পরিণতি শেষ পর্যন্ত বিয়েটাই হবে। তাই এই গল্পে আর নাই বলি। আশা করি গল্পটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।
আর পরবর্তী সিজন চান কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে ইনশাল্লাহ আরও ভালোভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব। সবাই ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।